নিয়ে যে ঘটনাটা হলো সেটা হলো তখন আসলে আমি জন্মি নেই, তখন আমার বড় ভাইয়ের বয়স 4 বছরের মতো। তো আমার বাবা বগুড়াতে তখন কাজ করতো। তো ওই সময় আমাদের একটা ক্ষেত ছিল। তো আমুর পানি নিতে হতো, আর ওই সময় তো এমন ভাবে পানি নিতে হতো। আমার মেজো ভাই যে ওর বয়স তখন হলো 8 মাসের মতো আর কি। তো ওই সময় পানি যেভাবে নেওয়া হতো, যে কেউ যদি আগে পানি নিত তো তার তেল শেষ হওয়ার যখন হতো তখন একটা কাঠি ছেড়ে দেওয়া হতো। যতক্ষণ না তার জমি পর্যন্ত কাঠিটা চলে না যেত ততক্ষণ আলটা বন্ধ করা হতো না। আমাদের দেশ গ্রামের জমিগুলোকে আল বলা হয় আর কি। তো আলটা বন্ধ করা হতো না। আর তার নেক্সট যে পানি নিবে ওই কাঠিটা যখন তার জমিনে যাবে, যে ফার্স্ট পানি নিচ্ছে, তারপরে আলটা বন্ধ করতে পারবে। তো তখন আমার মেজো ভাই, তখন আমি জন্মিনি অ্যাকচুয়ালি, আমার মেজো ভাই তো তাকে আম্মু এমন একটা জায়গায় বসে রাখছে, ওটা একটা সবজির ক্ষেত আর কি, যেন আসতে না পারে, সে হামাগুড়ি দিতে পারে না, জাস্ট বসে থাকতে পারে আর কি। তো ও ইঞ্চিটার পিছে পিছে আম্মু মেশিনের তেল দিয়ে অলরেডি ইঞ্চিটার পিছে পিছে ফলো করতে করতে যাচ্ছে। তো যাওয়ার পর এক পর্যায়ে যখন ওই প্রথম ব্যক্তির জমিন পর্যন্ত যখন ইঞ্চিটা চলে যায়, আম্মু যখন আলটা বন্ধ করে তার করে আমাদের জমিতে আলটা ছেড়ে দেয় পানির লাইনটা, তখন হঠাৎ করে দেখে সে আমার মেজো ভাইয়ের লাশ ওই দিয়ে ইঞ্চির পিছে পিছে ভেসে আসতেছে। তো এখন আমার আম্মু, এর আগে আমার আম্মুর সাথে যে ঘটনাটা ঘটছিল মূলত ওই সূত্র থেকে, সেটা হলো আমের সিজন ছিল। সেটা হলো আমের সিজন ছিল। তো আমের সিজন ছিল, তো আমাদের বাড়ির পাশেই আমার আম্মুর বড় মা হয়। তো ওই সময় রাতে আম পড়তো, বাতাসে আম পড়তো। তো দিনের বেলা ওই বড় আম্মা, আমার আম্মুর বড় আম্মা, সে আম কুড়াইতে দিত না, আম যে বাতাসে পড়তো আম কুড়াইতে দিত না। তো একদিন ভোরবেলা আম্মু আম পড়ছে, আওয়াজ পাইছে, যেহেতু আমার বাড়ির পাশেই বাড়ি। তো আম্মু আম কুড়াইতে গেছে ভোরে। তো আম্মু অতটা ফলো করেনি, আম্মু মনে করছে ভোর হয়ে গেছে, অথচ তখনও ফজরের আজান দেওয়া হয়নি। তো আম্মু আম কুড়াইতে চলে গেছে, কয়েকটা আম কুড়াইছে। এখন এর ভিতর দেখতেছে যে একজন মহিলা, মানে ওই বড় আম্মা, আম্মুর বড় আম্মা আর কি, সে আসতেছে, আসে আম কুড়াচ্ছে। তো আম্মু তাকে জিজ্ঞেস করলো যে বড় আম্মা, আপনি তো দিনও আম কুড়াতে দেন না, তো রাতে 2-1টা আম পড়ছে ভোরে, তো এটাও কুড়াতে দিচ্ছেন না কেন? ওই কথা বলে আম্মু যখন নিচে হয়ে একটা আম কুড়োতে ধরছে, তখন ওনার পায়ের দিকে আম্মুর নজর যায়। যাওয়ার পরে দেখে ওনার পা নেই, ঠিক আছে, ওনার পা মাটি থেকে 2 ফিট উপরে। তো তখন থেকে আসলে মূলত এই সূত্রটা, ওটা একটা জিন ছিল। আর তারপরেই 1 সপ্তাহ পরে আমার আম্মু যখন ওই পানি নিতে যায় আমাদের খেতে, তখন হঠাৎ করে এই কাহিনী আর কি, ওই ইঞ্চির পিছে পিছে আমার মেজো ভাইয়ের লাশ চলে আসে। তো ওখান থেকে আমার আম্মু আমার মেজো ভাইকে আসলে যেখানে রাখছিল এত তাড়াতাড়ি, বা সে তো হাঙ্গুর পাড়তে পারে না যে সে চলে আসবে, সে জাস্ট বসে থাকতে পারে। তো সে কিভাবে আসলো এতটুক জায়গা, প্রায় আপনার 50 ফিট বা 60 ফিট জায়গা। তো আসলে এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। তো এই হলো আমার তৃতীয় ঘটনা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আপনাকে এখানে এসে কষ্ট করে এই ঘটনাগুলো বলার জন্য, এবং ডিফারেন্ট 3টা ঘটনা আপনি আমাদেরকে শুনিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। কথা হলো আমাদের আজকের অতিথির সাথে, এবং যিনি এসেছিলেন আমাদের সাথে কথা বললেন আমিরুল ভাই, এবং তিনি বলে গেছেন 3টি ঘটনা। লাস্ট যে স্টোরিটা তার মার সাথে ঘটা, এই ঘটনাটাও কিন্তু ডিফারেন্ট। এবং কেমন লাগলো আপনাদের সে কথাগুলো এবার শুনতে চাই, ছটপট করে লিখে আমাদেরকে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে লাস্ট স্টোরিটা। ইটস এ ডিফারেন্ট কেস, ডিফারেন্ট রকমের একটা ঘটনা, বাট যদিও সেটার মধ্যে একটা শকিং কেস তো রয়েই গেছে। সো সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো লিখে পাঠান তো, ছটপট করে লিখবেন কিভাবে JFM স্পেস নিজের নাম স্পেস দিয়ে আপনার মতামত, ভালো মন্দ, বিশ্বাস হলো না, লিখে পাঠিয়ে দিবেন 26969 এ। এবং আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান আমাদের এই হট সিটে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিয়মটা খুব সহজ। অনুষ্ঠান চলাকালীন মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম লিখবেন, স্পেস দিয়ে অবশ্যই আপনার লোকেশন টাইপ করবেন, পাঠিয়ে দিবেন 26969। কোথায়? 26969 এ। অর্থাৎ যদি অনুষ্ঠান নিয়ে মতামত দিতে চান, যেমন একটু পরে আমি যে কমেন্টগুলো পড়বো সেগুলো হচ্ছে এই যে লাস্ট যে 2টো স্টোরি শুনলাম, কেমন লেগেছে আপনাদের কেমন লাগছে আজকে টোটাল এপিসোডটা, সেটা নিয়ে যে SMS গুলো পড়বো সেগুলো হচ্ছে শুধুমাত্র যারা JFM স্পেস নিজের নাম নিজের মতামত পাঠিয়ে দিবেন 26969, অর্থাৎ 26969 নাম্বার কিন্তু সেম, এই নাম্বারে পাঠালেই চলবে, শুরুতে JFM লিখতে হবে। আর যারা আগামী সপ্তাহে এখানে আসবেন তাদের নাম কিন্তু আমি এখানে পড়বো না, তারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন মানে হচ্ছে
আপনাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। সেই ক্ষেত্রে শুরুতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে RBS, স্পেস নিজের নাম লিখবেন, তারপর অবশ্যই আপনার লোকেশন এবং আইডি স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969। অনুষ্ঠানের নাম হচ্ছে ভূত স্টুডিও, বড় করে বলছি ভূত স্টুডিও। এই নামটা ভুল করলে ঝামেলা, তাহলে আর কি যেটা হয় যে আপনার কমেন্টও পড়া হচ্ছে না, আবার কিছুটা বিরক্তিও লাগছে। কারণ এতদিন ধরে একটা অনুষ্ঠান করার পর যখন আপনার নাম ভুল বলবেন, আবার বলবেন যে আমি তো নিয়মিত শুনি, তখন তো একটু কষ্ট হয় আমার। আর আজকে অনেকেই বলছেন আপনি এইভাবে রেগে যাচ্ছেন কেন। এই রাগের পেছনে কারণটা হচ্ছে আজকে আমি লাস্ট টাইমে কিছুক্ষণ আগে মানে অনুষ্ঠানটা শুরু করার আগে আমার ভূত স্টুডিও টিমের কাছে যেটা শুনলাম যে প্রচুর এরকম মানে নাম্বার যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ফোন দেওয়ার পরে তারা প্রায় 2 থেকে 3 দিন বিব্রত অবস্থায় হয়েছে। কারণ দেখা গেছে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন, বাট ফোন দেওয়ার পরে বলা হচ্ছে যে আসলে আমি ভেবেছিলাম এমনি এমনি SMS করা লাগে। মানে এমনি কেন SMS করবেন? আপনার এমনি SMS করতে ইচ্ছে করে? এটা কোন কথা? আপনার ঘাটের টাকা খরচ করে শুধু শুধু মানুষ রেজিস্ট্রেশন করে? এটা তো হাস্যকর হয়ে গেল। আই ডোন্ট থিঙ্ক সো যে এটা কোনো সুস্থ মানুষ করবেন। সো যাই হোক, যারা রেজিস্ট্রেশন করছেন তারা মাথায় রাখবেন যে আপনার ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন, যেন আপনাকে পরবর্তীতে ফোন করা হবে, এবং শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করবেন যারা এখানে এসে লাইভে রেডিওতে কথা বলতে চান। অনেকে বলছেন স্টোরি শুনবো, আজকে কিন্তু অলরেডি আমরা 4টে স্টোরি শুনিয়েছি, আরো কিছু স্টোরি শোনাবো, বাট এই মুহূর্তে আই নিড এ ব্রেক। আমার একটা পার্সোনাল ব্রেক দরকার। আপনাদের সাথে ব্যাক করবো, যদি সে পর্যন্ত ধৈর্য থাকে। লাইভ এমন একটা ব্যাপার যে একটু পরে চলে যেতে পারেন, বাট বিরতিতে কিন্তু মজার মজার কিছু জিনিস আপনার জন্য ওয়েট করে। সো কান পেতে থাকুন জাগো FM 94.4 এ, আর চোখ রাখুন ফেসবুক পেজে www.jagofm। দুষ্টু কল। হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো ছিলাম, তুমি ভাইয়া বলে সবটা শেষ করে দিয়েছো। সরি না সরি বললে হবে, মনে করো একবার তো ভুলেই ফেলেছো, হৃদয়ে যে দাগ কেটে গেছে সেটা কি আর মোছা যাবে? তো না, এটা তো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য ভাইয়া বললাম। তুমি আমার এই আমি আজকে তোমাকে মেসেজ করছি, তুমি আজকে রিপ্লাই দিছো। প্রথম দিনই ভাইয়া বললা, সারা জীবন কি বলবা কে জানে। যাক, অসুবিধা নাই। তুমি ওই কি নাম তোমার? আমার নাম সাদিয়া। সাদিয়া, উফ, নামের মাঝখানে একটা শীতকালীন ব্যাপার আছে। সাদিয়া, ওই তুমি কি করো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ভালো সময় তো। বলছি যে ওই ইন্টার ফার্স্ট ইয়ারে কোন কলেজে পড়ছো? গাজীপুর মহিলা কলেজ। খুব ভালো কলেজ, ভীষণ সুন্দর কলেজ, গাজীপুর মহিলা কলেজ। ওখানে শুধু মহিলারাই পড়ে, এই জন্য এটা মহিলা কলেজ। তো ভালো। তো তুমি কি মহিলা মানে ইন্টার ফার্স্ট ইয়ারে? আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই। না, মহিলা হয়ে যাইনি। না তুমি বলেও কিছু না, তুমি যাই হও তাই আমার ভালো লাগে। তো বলছি যে সাদিয়া, এই যে শীতকাল তো চলে আসছে, বিয়ে করবো না? আচ্ছা, আমি কম্বল রেডি করে রাখবো তোমার জন্য। কম্বল না, একটা ভালো লেপ হলেই চলবে। হ্যাঁ, লেপই রেডি করে রাখবো। আর একটা মশারি লাগবে, শীতে অনেক মশা। হ্যাঁ, মশারি আছে আমার। তোমার ওটা তো সিঙ্গেল, আমাদের তো এখন ডাবল মশারি লাগবে, একটু বড় সাইজের লাগবে। আচ্ছা, একটু বড় সাইজের কিনে নিব। আচ্ছা, মশারির কালার কি হবে, পিঙ্ক না হোয়াইট? তুমি যেটা পছন্দ করো সেটাই। হোয়াইটই ভালো, তাই না? হ্যাঁ, আচ্ছা শোনো, বলছি যে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে শীতকালে তোমার বারবার পানি ফুটাতে হবে, একটা গিজার নিয়ে আসলেও ভালো হয়। হ্যাঁ, নিয়ে নিবো, তুমি যা বলবো তাই নিয়ে নিবো। হ্যাঁ, সেটাই, তোমার কষ্ট হবে, আমার সহ্য হবে না। আচ্ছা, বাসায় কে কে আছে তোমার? বাসায় আব্বু আম্মু। তাহলে একটু আব্বুকে বুঝিয়ে বলো যে মানে আমি চাই নাই, মানে ওনার কাছ থেকে তোমার সুবিধার্থেই বারবার পানি গরম করতে হবে, তাই না শীতকালে? তার চেয়ে একটা গিজার থাকলে ভালো না? হ্যাঁ, অনেক ভালো। তাইলে একটা লেপ লাগবে, আর হচ্ছে একটা মশারি, গিজার, একটা গিজার ভালো হবে। এই 3টা জিনিসই আপাতত, এই বেশি কিছু আমার চাওয়ার নাই, ঠিক আছে? আমার চাওয়ার নাই, অবশ্য ফ্লোরটা তোমার ভালোই বাসো। কি বলো? তোমাকে আমি ভালোবাসি না, কথা তুমি বলতে পারলা? আমি অলরেডি প্ল্যান করেছি যে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি ফার্স্ট উইকে এর মাঝখানে শুভ কাজটা সেরে ফেলবো। আর বেশি দেরি করব না। শীতের মধ্যে বেশি করবো না? হ্যাঁ, একটু শীতটা বেশি পড়লেই তো। হ্যাঁ, বেশি শীতের মধ্যে বিয়ে করবো। আচ্ছা, আমরা বেশি শীতে বিয়ে করবো কেন করবো আমি তো জানি না। তুমি যে বললে, তুমি তো বলছো যে শীতে বিয়ে করবো, ঠিক আছে, কিন্তু তুমি বেশি শীতে বিয়ে করতে চাচ্ছ, মানে এটা কি কোনো কারণ আছে? মানে যে তুমি বলছো না যে কম শীতে বিয়ে করে কি হবে? হ্যাঁ, সেটাই, মানে বেশি শীতে বিয়ে করবো আমরা ইনশাল্লাহ, না? আচ্ছা, এই ব্যাপারে কি তোমার এক্স বয়ফ্রেন্ডের কোনো মতামত আছে? আমার কি? তোমার এক্স বয়ফ্রেন্ড যে, সে আমাদের বিয়ে। আমার কোনো এক্স বয়ফ্রেন্ড নাই, এখনো কোনো বয়ফ্রেন্ড নাই। ও বাহ বাহ বাহ, আমার জীবনে এরকম একটা গার্লফ্রেন্ডের খুব ভালো আমার চাওয়া ছিল বিধাতার কাছে, যে আমি এরকম একটা গার্লফ্রেন্ড চাই যে যার জীবনে কোনো এক্স নাই। মনে করো যে হয় না, এই যে বিভিন্ন সিনেমাতে দেখছি যে পূর্বের বয়ফ্রেন্ডরা এসে হানা দেয়, আমি তো খুব ভীতু টাইপের, দেখা গেল যে আমার
অলরাইট, স্টুডিও ঘড়ি বলছে সময় 11:35 উদয় বলছে আমি আছি আপনার সাথে। আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। আর বন্ধু, চানাচুর আর স্পাইসি মশলার মারদানে একটা ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ, এক্সক্লুজ বাড়বে উড়াল, বুকে আনে জোস আর প্রাণে যোগায় সাহস, যার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের সাথে। এখন থেকে রাত 1টা অব্দি আমি থাকবো আপনার সাথে 94.4 ভূত স্টুডিও নিয়ে। ইয়েস, আমার নাম হচ্ছে উদয় এবং এই অনুষ্ঠানটা আমিই করি প্রতি বৃহস্পতিবার রাতে এখন থেকে 1টা অব্দি। অনেকগুলো কমেন্ট এবং SMS জমে গেছে, কোনটা আগে পড়বো? আচ্ছা, কমেন্ট পড়ি একটু। আর জুদার ফ্যান ক্লাবে যাব, কারণ এই ফ্যান ক্লাবটার একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিলাম। সো এখানে আমাদের অনেক অ্যাডমিন আছেন, তাদেরকে বলবো যে এই যে যারা কষ্ট করে অ্যাড হচ্ছে, তো তাদেরকে একটু অ্যাপ্রুভ করেন, মানে তাহলে আপনাদেরকে অ্যাডমিন করা বা আপনাদেরকে এই দায়িত্বটা দেওয়ার অর্থটা কি? আমি তো দেখতে পাচ্ছি যে অনেকেই চেষ্টা করছে এবং আমাকে ইনবক্সে নক করছে যে ভাই আমি জয়েন করার চেষ্টা করছি, বাট আপনার অ্যাডমিন প্যানেল তো এখন পর্যন্ত অ্যাপ্রুভই করে না। ওকে, আমি কিছু মানুষকে এখনই অ্যাপ্রুভ করে দিয়েছি। আই হোপ এখন আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এই গ্রুপে অ্যাড করতে পারবেন। অনেকে আছেন যারা এই গ্রুপে আছেন, বাট গ্রুপে আপনার থাকাটাই কিন্তু মূল কথা নয়। আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে এই গ্রুপে অ্যাড করুন, সো দ্যাট আমরা একসাথে পরবর্তী ভালো কাজগুলো করতে পারবো। এন্ড আমার সাথে জয়েন করেছেন যে মানুষগুলো, তাদের মধ্যে শুরুতে আর যে উদয় ফ্যান ক্লাবে যদি যাই সেখানটাতে যে মানুষগুলো রয়েছেন, এদের মধ্যে রূপমকে দেখতে পাচ্ছি, তিনি আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সাদিয়া রয়েছেন আমাদের সাথে, পামি রয়েছেন আমাদের সাথে, তপন রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন এমডি সোহাগ ধূপখোলা থেকে শুনছেন, রয়েছেন প্রিন্স মাহমুদ, রয়েছেন আমাদের সাথে রাহান, রয়েছেন আমাদের সাথে আদিতা সরকার, রয়েছেন মির্জা, রয়েছেন আমাদের সাথে শাহাদাত হোসেন, রয়েছেন মুস্কান আক্তার, নিউ ফ্রেন্ডস, অ্যান্ড মোর্শেদা ইসলাম জয়েন করেছেন আমাদের সাথে, শাহাদাত হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, জিয়ারুল রহমান জিয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে, হিমেল খান যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনয় আহমেদ আবির রয়েছেন আমাদের সাথে, ফরহাদ নিমরাজ রয়েছেন, সাগর চৌধুরী রয়েছেন। সো যেই মানুষগুলো আজকে সদ্য এই গ্রুপে যুক্ত হলেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, যেহেতু আমাদের এই গ্রুপটা ওপেন করা হয়েছিল এবারে শীতে, যেই মানুষগুলো আমাদের আশেপাশে রয়েছেন, হয়তো অনেক পথশিশু রয়েছে যার পক্ষে একটি জ্যাকেট বা একটি ব্লেজার কিংবা একটি শাল কেনা কখনোই সম্ভব নয়। রোজই আপনার সাথে এই মানুষটার সিগনালে দেখা হয়, আপনি হয়তো অনেক সময় ভালো ব্যবহার করেন মন ভালো থাকলে, আর অনেক সময় জাস্ট বিরক্ত হন। কিন্তু এই বাচ্চাটাও কিন্তু রোজই, শীত বর্ষা বলে কোনো কথা নাই, তাকে রোজই ওই সিগন্যালে আসতে হবে, কারণ ওকে পেটের দায়ে আসতে হয়। সো আমরা এই মানুষগুলোর পাশে চাইলেই দাঁড়াতে পারি, আর এই জায়গা থেকেই আমাদের এবারের ফ্যান ক্লাবটা গঠন করা হয়। সো যারা ইতিমধ্যে আর উদয় ফ্যান ক্লাবে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, যদি আপনি আমাদের সাথে এই উদ্যোগে থাকতে চান তাহলে অলরেডি এই গ্রুপের অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি একদম উপরে কভারেই আমরা অ্যাড্রেসটা দিয়েছি, যেই অ্যাড্রেসে আপনি সময় করে আগামী 15ই ডিসেম্বরের ভিতর যে কোনো দিন আপনার কাছে কালেক্ট করা বা আপনার কাছে থাকা আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভসের কাছ থেকে সংগ্রহ করা শীতের পোশাকগুলো এই ঠিকানায় পৌঁছে দিতে পারেন। আচ্ছা, ধরে নিচ্ছি আপনি ঢাকার বাইরে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? আপনার আসার প্রয়োজন নাই, আপনি কুরিয়ার করেন, জাস্ট এই অ্যাড্রেসটাতে কুরিয়ার করলেই হবে। ইচ্ছেটা হচ্ছে বড় ব্যাপার। আমার পেজে আজকে সকাল থেকে মোর দেন 2000 মানুষ আমি অলরেডি কাউন্ট করেছি, প্রত্যেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি কাজ করতে চাই। ভাই কাজ করার কিছু নাই এখানে, ভলেন্টিয়ার হওয়ার আসলে ওইটার চাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ড্রেসগুলোকে কালেক্ট করা। কারণ আমার পক্ষে নারায়ণগঞ্জে যাওয়া পসিবল না, আমার পক্ষে মিরপুরেও যাওয়া পসিবল না, বাট আপনি যদি মিরপুরের একজন বন্ধু হন আপনি চাইলেই কাজটা করতে পারেন। আমি যেমন আমার অফিস থেকে কালেক্ট করছি, আমি আমার মোহাম্মদপুর থেকে কালেক্ট করার ট্রাই করছি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ট্রাই করছি। সো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। শেষ কাজটা হচ্ছে জাগো এফএম এর অফিসে এসে এটাকে দিয়ে যাওয়া। সো এখানে প্রত্যেকে আমাকে বারবার একই প্রশ্ন করছেন আমি কিভাবে হেল্প করতে পারি। হেল্পটা হচ্ছে এইটুকুই, আপনি আপনার বাসায় থাকা অব্যবহৃত শীতের পোশাকটাকে একটু ফ্রেশ করে একটু ওয়াশ করে জাস্ট আমাদের এই অফিসে পৌঁছে দেন। আর প্রত্যেককে যেটা বলবো যে গ্রুপে যারা অ্যাড হয়েছেন ইতিমধ্যে তারা নিজেদের ফ্রেন্ডদেরকে এই গ্রুপে অ্যাড করবেন, সো দ্যাট তার কাছেও থাকতে পারে এরকম একটা শীতের পোশাক, সে তো জানেই না এই উদ্যোগটার কথা। সো এইটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি যারা ভূত স্টুডিও শোনেন তাদের কাছ থেকে। সো আমরা আবারও গল্পে ফিরতে চাই, এবার পরের বন্ধুর সাথে আমরা একটু কথা বলবো। কি নাম বন্ধু আপনার? হ্যালো, আমি হচ্ছে ম্যাজিশিয়ান দীপন। দীপন, হ্যাঁ রাইট। দীপন, আপনি ম্যাজিশিয়ান? রাইট। গ্রেট। কতদিন যাবত আপনি এই চর্চায় আছেন? লাইক 10 years। 10 years, অনেকটা সময়। সো ভূত প্রেত এই ব্যাপারগুলোতে আপনি বিলিভ করেন? হ্যাঁ করি। আসলে আমরা তো এখনকার যুগের ছেলে মানুষ, সো আমাদের মধ্যে অবিশ্বাস থাকতেই পারে যেটা রিয়েল কিনা, বাট যখন জিনিসগুলো আমাদের সাথে ঘটে তখন আমাদের বিশ্বাসটা চলে আসে, হ্যাঁ ইজ ইট রিয়েল।
ওকে, সো দীপনের সাথে আমরা এখন কথা বলছি এবং দীপন তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিল। সেম থিংস, আপনিও যদি রেজিস্ট্রেশন করে এখানে আসতে চান, যেটা করতে হবে একই কাজ, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস, নিজের নামটা প্রথমে লিখবেন, আরেকটা স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশনটা অবশ্যই টাইপ করবেন, দেন পাঠিয়ে দিবেন 26969। আবারও বলছি, শুরুতে লিখতে হবে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, এই চারটা জিনিস টাইপ করলে চলবে। আমার কাছে ঘটনা আছে, আমি বলতে চাই, এগুলো লেখার দরকার নাই, পাঠাই দিবেন 26969। সো আমরা গল্পটা শুনতে শুনতে কমেন্ট করে ফেলবো যে FM স্পেস নিজের নাম দিয়ে কেমন লাগছে গল্পটা, সে কথা পাঠিয়ে দিব 26969 এ। অনেক SMS জমে আছে, সেগুলো পড়বো, তার আগে একটা ঘটনা শুনে নিতে চাই। দীপন, শুনি আপনার প্রথম অভিজ্ঞতা। আচ্ছা, আমি প্রথমে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার কাছে খুব মজার লেগেছে, আমি এর জন্য শেয়ার করি। এটা হরিণটানা যে কোনো একটা এরিয়ার কাহিনী। সো সেখানে আমার কাকারা ঘুরতে গিয়েছিল। সো আমার বাবাও ছিল সেখানে, আমার পিসি, আমার বাবা, তারা ছিল। সো তারা একটা ফ্যামিলিতে উঠে, সেখানে গিয়ে একটা বাসায় উঠে, এবং ফার্স্টের দিন আমার বাবা যেটা এক্সপিরিয়েন্স করে যে রাত্রেবেলা সে যখন ঘুমাচ্ছে, তখন নর্মালি নিচে মশারি করে ঘুমাতে দিচ্ছে, বাইরে গেছে। তো ঘুমাচ্ছে, এমন সময় রাত্রেবেলা মনে হচ্ছে যে কেউ মশারি উঠিয়ে তাকে দেখছে। একটু পরে দেখা গেল আরেকটা মশারির কাছে যে ছিল, সেও সেই একই জিনিসটা ফিল করছে যে মশারিটা উঠিয়ে কেউ দেখছে। এবং একটু পরে যখন তাদের ঘুম ভেঙে গেল, তারা একটা উপরের শব্দ পেল। ওকে, সো তাদের কাছে এই জিনিসটা খুব স্ট্রেঞ্জ লাগে। তারা পরের দিন সকালে যে বাসার মালিক, তাকে জিজ্ঞেস করে যে কি কাহিনী, আসলে কি। সো সে স্পষ্টভাবে বলে, না এরকম কিছু না, হয়তো বা তোমাদের হ্যালুসিনেশন ছিল, মতিভ্রম ছিল। তো পরের দিন হঠাৎ করে আমার ফুপু আর কি পিসি, উনি হচ্ছে একটা জায়গায় যায়, অনুষ্ঠানে যায়। তো ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো এই বাসার কাছাকাছি যখন উনি আসছে, তখন উনি দেখছিল যে একটা রাস্তা, এবং ওটা হচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে, এবং ধান ক্ষেতের একটা কোণার মধ্যে একটা মহিলা এবং অন্য দিকের কোণায় একটা ছেলে দাঁড়া। তারা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছে কিছুটা আলোতে। সো তারাও হাঁটতেছে, দেখছে ওই ছেলেটাও আগাচ্ছে, মেয়েটাও আগাচ্ছে, এবং তারা একটু অ্যাঙ্গেল ভাবে আগাচ্ছে। এবং একটা সময় দেখলো যে কিছু দূর আগানোর পরে মহিলাটা একটু বসলো, হয়তো বা বাথরুম করলো বা কিছু একটা, তো উঠলো। তো তারা প্রায় কাছাকাছি। তো হঠাৎ করে তারা লক্ষ্য করলো ছেলে আর মেয়ে দুজনই হঠাৎ করে মিলে গিয়ে একটা মানুষের পরিবর্তন হয়ে গেছে। সো এই জিনিসটা যখন তারা দেখে, তারা প্রচুর পরিমাণ ভয় পায়। সো তারা জাস্ট এতটুকু ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখে যে সেই জিনিসটাও নেই। সো তারা অনেক ভয় পেয়ে বাসায় চলে আসে। তো পরের দিন সেই বাড়ির মালিককে ধরা হয় যে আসলে কাহিনীটা কি ছিল। তো সেই বাড়ির মালিক না একটা খুব স্ট্রেঞ্জ ঘটনা বলে, যে ঘটনাটা ছিল এরকম যে সে হচ্ছে কৃষি কাজ করতো ওই মালিক। তো একদিন তার যে বউ ছিল, তার বউর সাথে তার যে কোনো কারণে ঝগড়া হয়, এবং রাগারাগি করে তার বউ সুইসাইড করে। তো তার বউ তাকে অনেক ভালোবাসতো, এবং সেও তার বউকে অনেক ভালোবাসতো, বাট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এ সুইসাইড করছে। সো পরে কিছুদিন যাওয়ার পরে সে লোকটা একটা বিয়ে করে। তো বিয়ে করে যখন নিয়ে আসে বউকে, নতুন বউকে, সেদিন রাতে বেলায় সে লক্ষ্য করে সেই বউকে কেউ আঘাত করছে, কোনো মানুষ নেই, বাট সেই বউকে প্রচুর পরিমাণ আঘাত করা হচ্ছে। তো সে খুব অবাক হয়, বিষয় কি। পরের দিন যায়, সেদিন একইভাবে সেই বউয়ের উপরে অত্যাচার চলে। পরের দিন দেখা যায় তার জামা কাপড় ছিঁড়া, অথবা তার গায়ে স্পট। তো সেই বউ খুব অবাক হয়, এবং পরে তারা কিছুটা জিনিসটা গেস করতে পারে যে হয়তো বা এই মেয়েটারই আত্মা সেটা ছিল। তো তখন একদিন এরকম সেকেন্ড ওয়াইফ রান্না করছে, এমন সময় তাকে প্রচুর পরিমাণ অত্যাচার করা হয়। তো সে তখন একটু স্ট্রং মাইন্ডেড ছিল। সে একটা জিনিস বলে যে দেখো, আমি জানি তুমি তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতা, বাট আমিও তো এখন ওয়াইফ হয়ে আসছি। তুমি যদি চাও যে তোমার হাজবেন্ডকে তুমি সেবা করবা, আত্মা হয়ে তুমি সেবা করবা, তুমি রাখতে চাও, তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছি। এখন যদি তুমি চাও যে তোমার হাজবেন্ডকে আমি সেবা যত্ন করি, তাহলে আমার থাকতে হবে। এখন তুমি বলো কি চাও। তখন নাকি সেই আত্মা তাকে বলছে, না তাহলে একটা কাজ কর, তুই এখন থেকে আমাদের সাথেই থাক, তুই আমার বোনের মতো থাকবি। এরপরে নাকি তারা দুইজন একই সাথে থাকে, ওই বাসাতেই থাকে। সো এর জন্যই যখন কোনো গেস্ট আসে, নতুন কোনো গেস্ট আসে, সেই আত্মা নাকি গিয়ে মশারি উল্টিয়ে দেখে যে আসলে কে গেস্ট আসছিল। সো বেসিক্যালি এইটাই ছিল স্টোরি। সো ডিফারেন্ট কেস, ডিফারেন্ট
ধরনের একটা ঘটনায় আমরা শুনছিলাম এই মুহূর্তে, এবং বন্ধুদের কাছ থেকে আপনাদেরকে বলতে যেটা চাই যে আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, আর আজকে ডিফারেন্ট ঘটনাগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দীপন রয়েছেন আমাদের সাথে। সো দীপনের ঘটনাটা আপনার কেমন লেগেছে সেটা তো শুনবই, তার আগে একটু এসএমএস পিসটা দেখতে চাই, যারা কষ্ট করে আমাদেরকে জানিয়েছিলেন যে আগের দুটো ঘটনা, যেটা বিরতির আগে জানানোর বলেছিলাম যে লাস্ট যে দুটো ঘটনা সোহেল এবং আমিরুল দুজন বলে গেলেন, সেগুলো আপনাদের কেমন লেগেছে। সো দেখতে পাচ্ছি অনেক বন্ধু, যেমনটা ইফতি বলেছেন আমাদেরকে তার টেক্সটটা পড়ার জন্য, সাদিয়া বলছেন তার প্রিয় মানুষ অনেক শুনছে টাঙ্গাইল থেকে, এদিকে লামিয়া বলেছেন খুব ভালো লাগছে তার শুনতে, নাদিম বলেছেন তিনি এবং তার বোন শুনছেন আমাদেরকে, টুম্পা বলেছেন আজকে স্টোরিগুলো অনেক ভালো লাগছে তাদের কাছে, কাজল সরকারের ভালো লাগছে, ওয়াসিক জুরাইন থেকে এসএমএস করেছেন আমাদেরকে, আর রয়েছেন হাসান রয়েছেন সবুজ আগারগাঁও থেকে, তৌসিফ রয়েছেন, এমডি রাসেল হাসান রয়েছেন আমাদের সাথে, মমতাজ রয়েছেন আমাদের সাথে, শায়লা রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, মাকসুদকে দেখতে পাচ্ছি, নেমিস রয়েছেন এবং শান্ত রয়েছেন, ধামরাই থেকে নাহিদ আহমেদ রয়েছেন, অ্যান্ড রয়েছেন কামরুল ইসলাম আমাদের সাথে, বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু রাকিব রয়েছেন, সোনিয়া খিলগাঁও থেকে শুনছেন আমাদেরকে, যুক্ত হয়েছেন ফাতেমা এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে সুলতান, মেঘলা নারিন্দা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এরকমটা যুক্ত হয়েছেন আরিফ গাজীপুর থেকে। খুব ভয় লাগছে, একজন বন্ধু লিখেছেন, নামটাই লিখতে ভুলে গেছেন তিনি। এদিকে ইভা লিখেছে ভালো লাগছে, কিন্তু ফামি বলছেন তার কাছে স্টোরিগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। নিশা বলছেন তার কাছে লাস্ট স্টোরিটা শুনতে আজকে অনেক ভয়ঙ্কর মনে হয়েছে। রোকেয়া রয়েছেন ঢাকা থেকে, ইসমাইল রয়েছেন বাড্ডা থেকে, এদিকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এইচ এম আবু বক্কর, আকি আক্তার রয়েছেন আমাদের সাথে, মমিউল রয়েছেন আমাদের সাথে, মামুন রয়েছেন, নিপা রয়েছেন আমাদের সাথে, নীরব রয়েছেন আমাদের সাথে, অর্ণব এবং নেম মিতা রয়েছেন আমাদের সাথে, ইঞ্জিনিয়ার বিপুল এবং ইয়াসমিন আজকে প্রথমবার তিনি শুনছেন আমাদেরকে, হাফিজ রূপগঞ্জ থেকে এবং এম এ জাফর রয়েছেন আমাদের সাথে, বাইজিদ জেরিন এবং সাইমন শিশির যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাইদুল শাকিল এবং রাজিন তারাও রয়েছেন আমাদের সাথে, হাসিফ সাইদুল উপমা, আশরাফুল এবং আরিফুল, আফরিন যুক্ত হয়েছেন এই মুহূর্তে, কাব্য, জিহাদ এবং আবেশ, আসাব যুক্ত হয়েছেন, তবিউর, হুমায়ুন, মিসরাত যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু ফাতিমা দোলন যুক্ত হয়েছেন আমাদের সাথে, লামিয়া যুক্ত হয়েছেন, ইউনুস, তানিয়া এবং মনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, এমডি আব্বাস আলম মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কনক যুক্ত হয়েছেন আমাদের সাথে, রূপম যুক্ত হয়েছেন আমাদের সাথে, সুরো এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে, হাফকল যুক্ত হয়েছেন আমাদের সাথে, তানভীর হোসেন, সিয়াম যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনিক যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুবরাজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, নোভা যুক্ত হয়েছেন, ইভা মনি মিরপুর 6 থেকে যুক্ত হয়েছেন, টাইগার আওলাদ যুক্ত হয়েছেন, প্রত্যয় যুক্ত হয়েছেন আমাদের সাথে, জারা যুক্ত হয়েছেন, অনিক, নূর হোসেন, সানি এবং উল্লাস যুক্ত হয়েছেন আমাদের সাথে, মুন্না যুক্ত হয়েছেন আমাদের সাথে, নিবেশ, মৌনতা একা এবং লিটু বিশ্বাস বাড্ডা লিংক রোড থেকে, ইকরাম, দীপায়ন এবং আয়শা যুক্ত হয়েছেন, ফাইজা, সাজ্জাদ, ওয়াশিক। প্রত্যেকটা মানুষ কষ্ট করে নিজের টাকা খরচ করে এসএমএস করছে, তার মানে এই অনুষ্ঠানটাকে প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে ভালোবেসে এসএমএস করছে। সো সেই এসএমএস গুলো পড়তে গিয়ে অনেক সময় অনেকটা সময় চলে যায়, এতে কিছু লোক বিরক্ত হয়। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনার অভ্যাস আছে শুধু রেডিও শোনা, বা কিছু লোকের অভ্যাস আছে রেডিওতে পার্টিসিপেট করা, আর আমি সবসময় তাদের জন্য অনুষ্ঠান করি যারা পার্টিসিপেট করে। আই হোপ আপনাকে বোঝাতে পেরেছি। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদের জন্য রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, এই জায়গায় ভুলভাল করছেন অনেক মানুষ, এতবার করে বলার পরও লিখছেন ভাই ঘটনাটা খুব ভালো লেগেছে, সেটা রেজিস্ট্রেশনের জায়গা করছেন, ওটা তো জীবনেও এসএমএসটা পড়া হবে না, তো কষ্ট করে এসএমএস করে কি লাভ? একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা এখানে আসতে চান তারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে লিখতে হয় RBS স্পেস নিজের নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন, পাঠাতে হয় 26969 এ। বোঝাতে পেরেছি আই হোপ। ফেসবুকে এই অনুষ্ঠানটা এই মুহূর্তে অডিও লাইভ চলছে, যেটি জাগো এফএম এর পেজে থাকলে আপনি শুনতে পারেন, www.facebook.com/jago.fm। এটাই হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ভেরিফাইড পেজ। এই পেজের অডিও লাইভটা শেয়ার করতে বলেছিলাম প্রত্যেকটা মানুষকে যারা লাইভটা দেখছেন শুনছেন, কারণ প্রবাসী প্রচুর মানুষ রয়েছে বা ঢাকার বাইরে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু অনুষ্ঠানটা শুনতে চায়। সো আপনার একটা শেয়ারে হয়তো তারপর সেই কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 এ। আর কমেন্ট করতে চাইলে আরজি উদয় ফ্যান ক্লাবে আজকে পোস্ট রাখা রয়েছে, সেই কমেন্ট বক্সের কমেন্টগুলো আমি পড়বো একটু পরে। সো সেখানে যদি এখনো যুক্ত না হন তাহলে চলে আসেন। লিঙ্কটা যদি না পান, জাগো এফএম এর অডিও লাইফের প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, জাস্ট লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলুন। চলে আসি বন্ধুর কাছে, শুনি। আমি প্রথমে বলতে চাই, আমার বাড়ি হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত চরকমারিয়া ইউনিয়নে। তো আমার বাড়ি হয়েছে মানে একটু প্রত্যন্ত এলাকায়, মানে বাজার থেকে একটু দূরে। তো আমার বাড়ি যেখানে, সেখানে হয়েছে ইলেকট্রিসিটি নাই। আচ্ছা। তো 2014 সালের দিকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা হচ্ছে, একটা সিরিজ হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সাথে। তখন হচ্ছে কি লাস্ট একটা ম্যাচ, ওয়ান ডে একটা ম্যাচ ছিল। তো ওয়ান ডে ম্যাচ সাধারণত ডে নাইট হয়ে থাকে। তো আমার খেলা দেখার খুব মানে শখ, খেলা মানে ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসি। তো আমাদের এলাকাতে ইলেকট্রিসিটি যেহেতু ছিল না, তো ওই এলাকাতে মানে টেলিভিশন তত একটা ছিল না, হয়তো আমাদের রেডিওতে শুনতে হইতো, না তো FM এ আমাদের এই খেলাটা শুনতে হতো। তখন ওই আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট দূরত্বে একটা বাড়ি ছিল, সেখানে সোলার প্যানেল মানে সৌরবিদ্যুৎ, ওই সৌরবিদ্যুতের মাধ্যমে রঙিন টেলিভিশনে ওনারা খেলা দেখত।
তো আমরা হয়েছে ফ্রেন্ডরা মিলে তো ওই বাড়িতে যাই সবাই খেলা দেখতাম। তো যেদিন ওই দিন বাংলাদেশ আফগানিস্তানের খেলা, তো সন্ধ্যা 6টার দিকে আমরা খেলা দেখতে চলে গেছি ওখানে। তো ওখানে চলে যাওয়ার পর খেলা দেখতেছি প্রায় রাত্রে 10:30টার মতো বেজে গেছে খেলা দেখতে দেখতে। তো একটা কথা বলতে চাই ভাইয়া, যে গ্রামের দিকে কিন্তু 10:30 মানে কিন্তু গভীর রাত। আপনার অলরেডি মানে 8টা বাজলে গ্রামের দিকে মানে জনমানব শূন্য হয়ে যায়, একদম মানে কোলাহল একদম থেমে যায়, যেটা বলে একদম নিবিড় একদম একটা হয়ে যায় গ্রামে। তখন রাত্রে 10টা মানে গভীর রাত। তো আমরা হয়েছে বাংলাদেশের আফগানিস্তান খেলা দেখতেছি, লাস্টে হয়েছে আফগানিস্তান ব্যাটিং করতেছে। তো খেলা দেখাকালীন মানে দেখাকালীন সময়ে লাস্টে আপনার মেবি 5 কি 6 ওভার বাকি আছে। তো এর মধ্যে অল্প কিছু রান লাগবে আফগানিস্তানের জিতার জন্য। তো আমি ভাবলাম যে আফগানিস্তান তো জিতে যাবে, তো এখন আর খেলা দেখে লাভ কি, আমি বাসায় যাই ঘুমাই। তো সবাই খেলা দেখতেছে, তো 10:30 10:45 এরকম ওই সময়টাতে আমি ওই বাসা থেকে বের হয়ে গেছি যে আমি বাসায় চলে যাই। তো আমার হাতে একটা টর্চ লাইট ছিল, তো ওই লাইটটা নিয়ে আমি বের হয়েছি। তো ওই যে বাসা থেকে বের হয়েছি সেখান থেকে রাস্তায় আসি বা আমার বাসায় আসবো। যেখানে আসছি সেখানে হচ্ছে একটু ওনাদের বাসাটা ছিল ওই রাস্তার পাশেই, ওখানে একটু মোড় ছিল, মানে রাস্তাটা একটু মোড় ছিল। তো মোড়ের পাশে মানে বদ্ধ পুকুর ছিল, ঝোপঝাড় ছিল। তো আমাদের এলাকার মানে মুরব্বী যারা, তাদের থেকে অনেকবার শুনছি যে ওই জায়গাটাতে নাকি রাত্রের বেলায় মানে গভীর রাত্রে যদি কেউ আসতো কোথাও থেকে, তাহলে দেখতো যে কেউ পাশে কেউ কান্না করতেছে, বা কোনো একটা শেডো দাঁড়ায় আছে, বা একটা মানে বিরাট আকৃতির একটা লোক এই পাশ থেকে এই পাশে হেঁটে যাচ্ছে, বা টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানে কোনো একটা লোক হেঁটে যাচ্ছে, এরকম একটা কিছু দেখতে পারতো। তো এগুলো আমরা শুনছি ওই আমাদের মানে বড়দের থেকে। তো ওই জায়গাটা যাওয়ার পর আমার হঠাৎ করে ওই মানে সিনটা মনে পড়ে গেছে যে এখানে নাকি এরকম মানে কিছু দেখে লোকে। তো কি করছি, আমি মানে বাসার দিকে রওনা দিচ্ছি, 1 পা 2 পা করে আগাইতেছি। তো হঠাৎ করে আমি আমার বাম দিক থেকে দেখলাম যে ওই ঝোপঝাড়ের ওদিক থেকে একটা লোক উঠে আসতেছে। তো আমি ভাবলাম যে হয়তো কেউ না কেউ দিক থেকে আসছে, তো আমি আর অতটা ব্যাপারটা অত সিরিয়াসলি নেই। দেন কি হচ্ছে, আমি লোকটা কি ওদিকে আমার পিছনের দিকে যাবে না আমার সাথে আমার সামনের দিকে যাবে। তো আমি দেখার জন্য আমি লোকটার দিকে তাকাইলাম, দেখলাম কি লোকটা হয়েছে ওই রাস্তার পাশে কিন্তু ক্ষেত ছিল একটা। তো ওখান থেকে ওই লোকটা হয়েছে রাস্তা থেকে ক্ষেতের দিকে নেমে যাচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো এদিক দিয়ে যাবে বা প্রচার টচার করতে পারবে এরকম একটা কিছু। তো আমি আর ওইরকম কিছু করি, কিন্তু আমার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, আমি আর লাইটটা মারি নাই। তো আমি 1 পা 2 পা করে হাঁটতেছি, তবে আমার মানে কেমন যেন ভয় করতেছে যে কি করব। তো 10 পা হাঁটার পর আমি আবার ওদিকে তাকাইছি যে লোকটা কি সত্যি এখানে আছে কি নাই, বা কোন দিকে চলে গেছে। তাকাই দেখি লোকটা নাই। আমি লোকটাকে রাস্তা থেকে ক্ষেতের যেই জায়গায় দেখছি ওই জায়গায় ক্ষেত থেকে মানে ওই রাস্তার দূরত্ব লোকটা যেই জায়গায় ছিল মিনিমাম 30 সেকেন্ড লাগবে যাইতে, বা 40 সেকেন্ড। আমি তাকায় সাথে সাথে দেখি যে লোকটা নাই। আর লোকটা যদি রাস্তায় চলে আসতে মিনিমাম লোকটা 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, আর আমি 3 সেকেন্ড মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় নিয়েছি লোকটার দিকে তাকানো, লোকটাকে আর দেখতে পাইনি। তো আমি ভয় পেয়ে গেছি যে গেল কোথায়। তারপর আমি হাঁটতেছি, এখন আমার মনে হচ্ছে যে আমার পিছনে আমার সাথে কি যেন হাঁটছে, কোন একটা শ্যাডো আমার সাথে আমার পিছনে আসতেছে। তো আমি আমার টর্চ লাইটটা মারছি। আমার টর্চ লাইটটা মারার পর হঠাৎ করে আমার টর্চ লাইটের বাল্বটা কেটে গেছে। টর্চ লাইটের বাল্বটা কেটে যাওয়ার পর আমি ভয় পেয়ে গেছি, বুঝছেন। ভয় পেয়ে যাওয়ার পর আমি কি করব, মানে আমার শরীর কাঁপতেছে, আমি না পারতেছি চিৎকার দিতে, না পারতেছি কিছু করতে। আমার পুরোই একদম হিম হয়ে গেছে শরীর। দেন আমি জোরে জোরে হাঁটতেছি, কিন্তু আমি হাঁটতেছি ঠিক, আমার পা চলতেছে না। আমার মনে হচ্ছে যে আমি কেঁপে মানে পড়ে যাচ্ছি মাটিতে। তখন কি করব, লোকটা আমিও জোরে মানে আমি দূরত্ব হাঁটতেছি, লোকটা আমার সাথে দূরত্ব হাঁটতেছে। আর যেই জায়গাতে হাঁটতেছিল ওই জায়গাটা একটু গাছ ছিল, তো ওখানে একটু অন্ধকার ছিল। তো আমি আর লোকটার মানে চেহারাটা ভালোভাবে দেখতে পাইনি। তো ওই দিন একটু চাঁদনি রাত ছিল, ম্লান আলো ছিল মানে হালকা যেটা। তো গাছ থেকে একটু সামনে আসছে একটা মসজিদ আছে, তো ওখানে একটু মানে গাছটা কম, তো ওখানে চাঁদের আলোটা পড়ে। তো আমি ওই জায়গায় আসার পর আমি পিছনে ফিরে তাকাই যে লোকটা কে। আমার লাইট কিন্তু অলরেডি বাল্ব কেটে গেছে, আমার আর লাইট কাজ করতেছে না। দেন কি হচ্ছে, আমি পিছনে তাকাই দেখি মানে লোকটা এতক্ষণ মানে লোকটার আকৃতি যা ছিল এখন লোকটার আকৃতি দ্বিগুণ হয়ে গেছে।
আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি চিৎকার করতে চাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এখন লোকটার আমি ফেসের দিকে তাকাইছি, ফেসের দিকে তাকায় দেখি যে এসিড মারলে যেরকম জল সামনে একটা মুখ হয়ে যায়, ওই রকম একটা বিকৃত চেহারা। আর হয়েছে হাড্ডি, শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, চামড়া আছে একদম মিলে গেছে, একদম শুকনো। আমি চিৎকার করতেছি, কিন্তু আমার মুখ দিয়ে মনে হচ্ছে যে শব্দ বের হচ্ছে না। দেন কি হচ্ছে, আমি দৌড় দিছি। আমি দৌড় দেওয়ার পর আমার মনে হচ্ছে যে ওটা আমার পিছন থেকে আমাকে ধরার চেষ্টা করতেছে। আমার আরো ভয় বেড়ে যাচ্ছে। আমি হাঁটতেছি, কিন্তু আমি আগাইতে পারতেছি না। দেন কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি, সেখানে আমি দাঁড়াই গেছি। এখন দাঁড়ায় লোকটাকে দেখতে পাচ্ছি না, পিছনে তাকায় দেখি লোকটা নাই। তারপর আমি সামনে তাকাইলাম, সামনে তাকায় দেখি যে 3 থেকে 4টা বেড়াল সাদা। হ্যাঁ, তো ওইটা হয়েছে আপনি একটা জিনিস জানেন কি, যে বেড়ালের কিন্তু হয়েছে যে চোখ, চোখের মধ্যে যদি ইয়া করে চাঁদনি আলো টালো পরে, তো সে লাইটের মতো দেখায়। তো আমি ওই বেড়াল দুটার হয়েছে শুধু চোখ দুইটা দেখতে পাচ্ছি, যে আমার দিকে এরকম করে তাকায় আছে। আমি তো আরো ভয় পেয়ে গেছি। তারপর আমি দৌড় দিচ্ছি, ওই রাস্তা থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ছোট একটা রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আমি দৌড় দিচ্ছি যে আমি আমাদের এক দৌড়ে আমি আমার বাড়ি চলে যাব। দেন ওই আমার রাস্তার মধ্যে কিছু বাস জার আছে, তো এখানে অনেকগুলা বাস যান। তো আমি দৌড় দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে কি, ওই যে আমাদের বাস জার গুলা, ওগুলো হচ্ছে আমাদের রাস্তার উপর একদম ঝড় বৃষ্টি আসলে যেরকম করে পড়ে থাকে, এরকম করে হঠাৎ করে পড়ে গেছে। আমি ওইটার উপরে দিয়ে যায় কোন রকম আমার লাইটটা হাত থেকে পড়ে গেছে। আমি তারপর ওইটার উপরে দিয়ে চলে গেছি, যায়া আমার ঘরের সামনে চিৎকার দিয়ে পড়ে গেছে। তখন মেবি আমার মা বের হয়েছে। আমি আর আমার মনে নাই কিছু, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আর কি হয়েছে আমি আর অতটুকু বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার জিজ্ঞেস করছে যে কি হয়েছে, রাতে কি দেখছিলি, এরকম করে চিৎকার দিলি কেন, আর চিৎকার দিয়ে এসে এভাবে পড়লি কেন। পরে আমি আমার আম্মাকে সব ঘটনাটা বললাম যে এরকম আমি এরকম দেখছি। পরে আম্মা বললো যে রাত্রে করে তোর সাথে তো টর্চ লাইট ছিল, তো টর্চ লাইট কই। পরে আমি বললাম যে আমার টর্চ লাইট কোথায় আমি জানি না। তারপরে মা বললো যে আচ্ছা আমি দেখতেছি। পরে আমি মা ওই যে জায়গায় বাসুচারটা পড়েছিল ওখানে যায়, ওখান থেকে ওই লাইটটা তুলে আনছে। আনার পর ভাইয়া এখন লাইটটা জ্বলতেছে, এখন লাইটটা একদম দিব্যি জ্বলতেছে। আমি কিন্তু রাত্রে 100বার চেষ্টা করে আমি লাইটটা জ্বালাইতে পারিনি। মনে হচ্ছে যে আমার বাল্বটা কেটে গেছে, বারবার বাটন প্রেস করতেছি, লাইট জ্বলতেছে না। কিন্তু এখন লাইটটা একদম ফুল চার্জ, একদম দিব্যি জ্বলতেছে। পরে বলার পর মা বলতেছে যে কি দরকার ছিল তোর একা একা আসার, তুই তোর ফ্রেন্ডদের সাথে যারা খেলা দেখতেছিল, খেলা শেষ করে আসতি, সবার সাথে একত্রে আসতি, ওরাও তো এদিক দিয়ে যাইতো। এটাই ছিল আমার প্রথম ঘটনা। আরো অদ্ভুত একটা ঘটনা শুনছিলাম, এবং এই মুহূর্তে যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে বলছি, আপনি শুনছেন আমাদের এই আয়োজন, যার নাম হচ্ছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাঞ্জল চাঁচর। যিনি আমাদেরকে গল্পটা পড়ে শোনাচ্ছিলেন তার নামটি হচ্ছে নাইম। তিনি এসেছেন ঢাকার মিরপুর থেকে, এবং তার জীবনের এই অদ্ভুত ঘটনাগুলোই আমরা কিন্তু শুনতে চেয়েছিলাম। এই জন্যই তিনি আজকে ভূত স্টুডিওতে এসে এত রাতে লাইভে গল্প শোনাচ্ছেন। আপনার কাছেও কি এমন ভৌতিক এক্সপিরিয়েন্স আছে? যদি থেকে থাকে তাহলে আর দ্বিধা কেন, আগামী সপ্তাহে আপনিও আসতে পারেন আমাদের স্টুডিওতে। তার জন্য একটা প্রসেস তো আছে, পদ্ধতিটা মাথায় নিয়ে নিতে হবে। শুরুতে হচ্ছে মোবাইলের মেসেজে যাবেন এবং গিয়ে টাইপ করে ফেলবেন RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, এবং স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারে। মনে রাখবেন যারা এই RBS শুরুতে লিখছেন তারা নিজের নাম্বার থেকে SMS করবেন, এবং এই নাম্বারগুলোতে ফোন যাবে। তো আপনার কেমন লাগছে সেটা বলার জন্য কিন্তু RBS নয়। আপনি অনেকে লিখছেন যে আমার খুব ভালো লাগছে, এটা লিখবেন হচ্ছে JFM এ। বারবার করে আমি নিয়মটা বলি, কিন্তু তারপর আপনার শুনতে বোধ হয় এড়িয়ে যান। এই জন্য SMS অনেকের পড়া হয় না, কষ্ট লাগে আমারও যে আপনি RBS এ লিখেন, তখন ওই SMS আমার পড়া পসিবল হয় না। শুরুতে JFM স্পেস নিজের নাম, তারপরে আপনি লিখতে পারেন যে আপনার কেমন লেগেছে, সেটা আমি পড়বো যদি 26969 পাঠিয়ে থাকেন। কিন্তু রেজিস্ট্রেশনের জায়গায় যদি আপনি আপনার অনুভূতির কথা লিখেন, সেটা তো আমি পড়তে পারবো না, অনুষ্ঠানের নিয়মে সেটা নেই। সো শুভ রেজিস্ট্রেশন করেছে, সে আসতে চায় অনুষ্ঠানে। আশা তিনিও আসতে চান অনুষ্ঠানে। সো অনেকেই আছেন যে রেজিস্ট্রেশন করেন ঠিকই আসার জন্য, পরবর্তীতে ফোন দিলে বলেন আচ্ছা আমি আসলে বুঝতে পারিনি, আমি এমনি রেজিস্ট্রেশন করে ফেলেছি। এটা করবেন না কেউ। তাতে করে যেটা হয়, আমাদের ভূত স্টুডিও টিম বিব্রত অবস্থায় হয়ে পড়ে যায়।
আর এবার আমরা এই মানুষগুলো একটু আগে যা আমরা দীপনের গল্প শুনছিলাম তার অভিজ্ঞতা নিয়ে অনেকগুলো বন্ধু কিন্তু কমেন্ট করেছে এবং SMS করেছে। আমরা আরজে উদয় ফ্যান ক্লাবে যাব, সেখান থেকে প্রথমত কমেন্ট পড়ব। যারা অলরেডি আজকে এই গ্রুপে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। এই গ্রুপটিতে আপনাদের নিজ নিজ বন্ধুদেরকে, ফেসবুক ফ্রেন্ডদেরকে অ্যাড করে ফেলুন ছটপট অনুষ্ঠান চলাকালীন, কারণ আমরা চাই প্রত্যেকটা বন্ধু জানুক যে হ্যাঁ এখন এই গ্রুপ থেকে একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কি ইনিশিয়েটিভ সেটা আমাকে আর জিজ্ঞেস করার দরকার নেই, কভার ফটোর দিকে তাকালে সেখানে বিস্তারিত লেখা আছে। সো কমেন্টে দেখতে পাচ্ছি মির্জা রয়েছেন, অনেক ভালো লাগছে। রয়েছেন আমাদের সাথে শাহাদাত হোসেন, শুনে ভালো লাগছে। মুস্কান আক্তার নিউ ফ্রেন্ড রয়েছেন। মোর্শেদা ইসলাম, ভূত স্টোরি শুনে আমি ভয়ে রাতে জেগে থাকি। আচ্ছা, ভয়ে রাতে জেগে থাকেন এই জন্য আপনার ভয় দূর করার জন্য একটা টিপস দিতে পারি। চানাচুর আর স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে, উড়াল মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস। তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণের সাহস যোগায়। তো খেয়ে দেখেন, সাহসটাই বেড়ে যাবে। রয়েছেন আমার বন্ধু মুস্কান, রয়েছেন ফরহাদ আমাদের সাথে, ফরহাদ মিমরাজ, তিনি বলছেন একটা কমেন্টও পড়া হচ্ছে না। মুস্কান রয়েছেন ভালো। সাগর বলেছেন ভাই অনেক ভালো লাগছে। আর যুক্ত হয়েছেন আদিতা সরকার, বলছেন লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। এদিকে স্প্রিং শান্ত রয়েছেন, আমাদেরকে শুনছেন। আব্দুর রহমান ইমন রয়েছেন কুমিল্লা থেকে শুনছেন এবং তিনি রয়েছেন এই মুহূর্তে। ঈদগম জয়েন করেছেন আমাদের বন্ধু জুবায়ের খান রনি, ভয় লাগে তবুও তিনি শোনেন। ইস্তিয়াক আহমেদ কিন্তু তার ফ্রেন্ডকে ট্যাগ করেছেন। এদিকে রাহান বলেছেন লাভ ইউ টু বন্ধু। অ্যান্ড যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রিন্স, যুক্ত হয়েছেন বিশ্বহাগ, রয়েছেন আমাদের সাথে প্রিন্স মোহাম্মদ আর রানা, যুক্ত হয়েছেন এদিকে মুন্না, যুক্ত হয়েছেন আমাদের সাথে মির্জা, যুক্ত হয়েছেন আমাদের সাথে ফামি, যুক্ত হয়েছেন আমাদের বন্ধু সৌরভ, যুক্ত হয়েছেন এদিকে সিফাত, যুক্ত হয়েছেন আব্দুর রহমান ইমন। সো চাইলে আপনিও যুক্ত হতে পারেন, যেমনটা দেখতে পাচ্ছি অচিন দেশের রাজকুমার, আরমান মিয়া, রাকিব মাঝি, এরাও কিন্তু যুক্ত হয়ে গেছেন। সো আপনিও যদি যুক্ত হতে চান আরজে উদয় ফ্যান ক্লাব, এখানে যুক্ত হন। এবং এটা যদি না পান তাহলে আপনি আমার ফেসবুক পেজে চলে আসেন www.facebook.com/arjudoy। এখানটাতে এলেই আপনি অলরেডি আমার পেজটা খুঁজে পাবেন এবং সেখানে কিন্তু গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে। এছাড়া জাগো এফএম যে অডিও লাইভটা চলছে তার প্রথম কমেন্টেও লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানেও আপনি চলে আসতে পারেন। অডিও লাইভে প্রচুর কমেন্ট জমে গেছে, আমরা সেই কমেন্টগুলো একটু দেখতে চাই। যারা রয়েছেন আমাদের সাথে, যেমনটা রয়েছেন রিমি, কেমন আছো? খুব ভালো আছি। জাহিদুল হাসান বলছেন আমি জাহিদুল নরসিংদী থেকে শুনছি। ইমন হাসান রাজু শুনছেন, ভালো লাগছে। তানহা ইসলাম আরোহী বলেছেন তিনি শরীয়তপুর থেকে শুনছেন আমাদের সাথে। সাব্বির রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন আমাদের সাথে যেমনটা কঠিন জীবন, আমাদের সাথে যুক্ত হয়েছেন পারভেজ, যুক্ত হয়েছেন আমাদের সাথে ইমরান, বাইজিদ রয়েছেন আমাদের সাথে, রয়েছেন শান্ত ছেলে জাকির হোসেন। তো চাইলে কিন্তু আপনিও যুক্ত হতে পারেন। এদিকে রয়েছেন আমাদের সাথে নিশাতুল মিলি তমা, তিনি বলছেন যে তিনি আমাদের সাথে এই উদ্যোগে যুক্ত হতে পারেন, তিনি আমাদের অফিসে আসতে চান। হু উইল রিসিভ দোজ রেস? ওকে, আপনি যদি চলে আসেন বাড্ডাতে প্রাণ রেফারেল সেন্টারে, তাহলে আমাদের নিচে রিসেপশনে বললেই হবে যে আমি জাগো এফএম এ যাবো উদয় ভাইয়ের কাছে। যদি আমি না থাকি তাহলে আপনি জাগো এফএম এ যে থাকবে, সেখানে কেউ না কেউ জাগো এফএম এ আমাদের 24 আওয়ার্স থাকে, আপনি তার কাছে শীত বস্ত্রগুলো দিয়ে যাবেন। বাট যদি আমি থাকি তাহলে তো আমার সাথেই আপনার কথা হচ্ছে। বাট আপনাকে রিসেপশনে এসে বলতে হবে যে আমি জাগো এফএম এ যেতে চাই এবং আমার উদ্দেশ্য হচ্ছে শীত বস্ত্রগুলো আমি জাগো এফএম এ দিতে চাই। দ্যাটস ইট। আপনাকে তাহলেই উপরে পাঠিয়ে দিবে। তার আগে অবশ্যই তারা যোগাযোগ করবে 14 তলাতে। সো তার আগে আপনাকে বলতে হবে যে আপনি কেন এসেছেন, মূল উদ্দেশ্যটি। আপনি হয়তো কারোর সাথে দেখা করতে চাইতে পারেন, কিংবা আপনি এই পোশাকগুলো দিয়ে যেতে চান, সেই উদ্দেশ্যটি আপনি তাদের সাথে শেয়ার করবেন। আই হোপ ব্যাপারটা একদম ক্লিয়ার, কারণ জাগো এফএম 94.4 এর অফিস সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে এই শীতকালীন যে আমরা উদ্দেশ্যটি নিয়ে কাজ করছি এখন, এখানে আমরা প্রত্যেকের কাছ থেকে সাপোর্ট চাই। সো আমরা চাইবো যে আপনারা আসুন, কিংবা কুরিয়ার করে আপনাদের কাছে থাকা শীতের সেই পুরনো পোশাকগুলো পাঠিয়ে দিন, যেগুলো দিয়ে আমাদের সমাজের অসহায় মানুষগুলোর এই শীতে যুদ্ধ করাটা অনেক সহজ হয়ে যাবে। সো আমাদেরকে SMS পিসিতে অনেক SMS, যেখানটাতে আমরা দেখছি নিলয় লিখেছেন যে দীপনের গল্পটা তার ভালো লেগেছিল, রুম্পা লিখেছে যে তার কাছে দীপনের গল্পটা ভালো লেগেছে, জুথি অবশ্যই লিখেছে গল্পটা বিশ্বাস হয়নি, ফামি লিখেছে যে তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, ইমো বলছেন ভয় লাগছে, এবং কিং সুজন লিখেছেন স্টোরিগুলো খুব ভালো, মিতুর ভালো লেগেছে। স্মাইল হোসেন গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, জুবাইরের কাছে ভালো লাগছে, তিনি এবং তার কাজিন শুনছে। আজাদ রয়েছেন উত্তরা থেকে, আরিফ, লতা এবং শিলা যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাফসান আহমেদ নাইম গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, ভালো লাগছে, ভয় লাগছে। সাকিব যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন মানিক। মামুন নিপা গল্পটা খুব ভালো লেগেছে জানিয়েছে, এবং আমাদের সাথে জয়েন করেছেন জয়, ভালো লাগেনি এটি তিনি বলেছেন। সামিয়া বলছেন স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। রূপম
শ্রাবন্তী বলছে তার কাছে স্টোরিটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, শায়লা বলেছেন তার কাছে স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, রুবি বলছেন তার কাছে একটুও ভয় লাগছে না, নুসরাত বলেছেন তার কাছে লাস্ট স্টোরিটা ভালো লেগেছে, সানভি বলেছেন এমনটা হয়েছিল তার সাথেও, ওমর ফারুক বলেছে সে আমাদের নিউ ফ্রেন্ড, স্মান যুক্ত হয়েছেন ম্যাথ এক্সাম, তাও তিনি ম্যাথ করছেন আর শুনছেন, জুনায়েদ রয়েছেন, নোবেল রয়েছেন, পিয়াল এবং আফরিন এরা যুক্ত হয়ে গেছেন, কিন্তু পূজাও রয়েছেন আমাদের সাথে, খানিকটা পূজা আপনি ধরতে পেরেছেন এর জন্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা জাগো এফএম 94.4 দেরিতে টিউন করেছেন তাদের জন্য বলছি আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল জানাচুর। অনুষ্ঠানের শেষ ঘন্টায় আমরা চলে এসেছি। এই ঘন্টায় আমরা দুজন অতিথিকে নিয়ে আড্ডা দিচ্ছি, একটি হচ্ছে আমাদের বন্ধু দীপন এবং আরেকটি হচ্ছে নাইম। সো আমরা আবার দীপনের কাছে চলে যাব। দীপনের সাথে গল্পটা করতে করতে নাইমের যে লাস্ট স্টোরিটা আমরা শুনলাম ওর মুখে, সেটা কেমন লাগছে সেটা নিয়ে আপনি অনুভূতিগুলো পাঠিয়ে দিবেন। যদি সত্যি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, যদি বিশ্বাস না হয় তাহলে সেটাও স্পষ্ট করে জানাবেন। কি করে জানাবেন? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন JFM স্পেস আপনার নাম স্পেস দিয়ে আপনার মতামতটা স্পষ্ট করে লিখে পাঠিয়ে দিবেন 26969 26969। আর আগামী সপ্তাহে দীপন কিংবা নাইমের মতো যদি আপনি আসতে চান এই হটসেটে আর লক্ষ লক্ষ শ্রোতাকে যদি শোনাতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স, সেক্ষেত্রে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা আপনার মোবাইল থেকেই করতে হবে, অন্য কারো নাম্বার থেকে করলে হবে না, কারণ পরবর্তীতে ওই নাম্বারে কিন্তু ফোন করা হবে, না হলে কি করে আপনাকে ইনভাইট করবো বলুন স্টুডিওতে। তার জন্য যে নিয়মটা আছে সেটি হচ্ছে খুব সহজ, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং আরেকটু স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 এ। অনেকেই প্রশ্ন করছেন তোমার ফ্যান ক্লাবের অ্যাড্রেসটা দাও। আমি অলরেডি বলেছি আরজে উদয় ফ্যান ক্লাব দিলে আপনি পেয়ে যাবেন। এটাও যদি আপনি না পান তাহলে জাগো এফএম এর পেজে চলে যান, সেখানে অলরেডি অডিও লাইভ চলছে, তার প্রথম কমেন্টেই আমি লিঙ্কটা দিয়েছি। সো এই লিঙ্কে ক্লিক করে প্রথমত নিজে যুক্ত হন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা প্রত্যেকটা ফ্রেন্ডকে এই গ্রুপে যুক্ত করুন। এর উদ্দেশ্যটাই হচ্ছে আমরা এই কাজটি, অর্থাৎ এই যে শীতের যে উদ্যোগটি আমরা নিয়েছি, এটাতে আমরা আপনার প্রত্যেকটা ফ্রেন্ডকেও আমাদের পাশে চাই। আমরা চাই না একটা সুযোগও হারাতে। সো চেষ্টাটা আমরা নিশ্চয়ই করতে পারি যে যার জায়গা থেকে। চলে যাব দীপনের কাছে, শুনবো তার অভিজ্ঞতা, শুনে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ উদয় ভাই। বেসিক্যালি এই ঘটনাটা আমার জন্মের সময়, আমার জন্ম ভোর 5:01 হয়েছে সেদিন রাতের এই ঘটনা, এবং আমার জন্ম আমাদের গ্রামের বাড়িতে হয়েছে খুলনাতে। সো আমার মা আমাকে হয়তো আমি তখন একদিনের বাচ্চা মাত্র, আমি শুয়ে আছি, আমার মা ওর সাথে শুয়ে আছে, তো আমাকে হয়তো বা ব্রেস্ট ফিডিং করছিল। এমন সময় মার ঘুম চলে আসে। তো আমাদের যে ঘরটা ছিল সেটা মোটামুটি পাকা করা ছিল, হাফ পাকা ঘর। মা স্বপ্নের মধ্যে দেখছে যে সেটা একটা কাঁচা ঘর এবং সেই ঘরের পাশে একটা জানালা, এবং হঠাৎ করে তার সেই জানলার দিকে চোখ যেতেই সে লক্ষ্য করে সেখানে একটা অবয়ব, এবং অবয়বটা অনেক বড় বড় লোম ছিল এবং তার হাতের নখগুলো দেখতে পাচ্ছিল অনেক বড় বড়। তো মা তখন কিছুটা ভয় পায় এবং জিজ্ঞেস করে, কে তুই, কি চাস? তখন শুধু এতটুকুই বলে সেই অবয়বটা, যা আমি ওকে নিতে এসেছি। তো মা তখন বলে যে এটা তো আমার বাচ্চা, আমি তো একে ছাড়বো না কখনো, আমি দিব না। তখন সে অবয়বটা বলে, না, আমি একে নিয়ে যাব। তো মা তখন একটু ভয় পায় এবং দেখে যে সেই অবয়বটা আস্তে আস্তে হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। তো মা আমাকে সেভ করার জন্য নিজেও হাত বাইরে দিয়ে দেয় এবং বাইরে দিয়ে সেই যে অবয়বটা ছিল সেটা গলা চেপে ধরে। তো এমন সময় হঠাৎ করে এইভাবে যখন চাচ্ছিল, সেই অবয়বটা কষ্ট পাচ্ছিল, নড়ানড়ি করছিল। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে দেখতে পারে বাচ্চাদের নর্মালি খেতায় শুয়ে রাখানো হয়, যে খেতাটা আমি শুয়েছিলাম সেটা আমার গলায় দিয়ে আমার গলায় চেপে ধরেছে। আচ্ছা, আর যদি 4-5 সেকেন্ড থাকতাম তাহলে হয়তো বা সেদিন আমি মারা যেতাম। আসলে এটাই অনেকটা শুরু ছিল। কিছুদিন পরে আমি মোটামুটি বড় হলাম। তো আমার কাকা, আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আসতো, আমার সাথে খেলাধুলা করতো। নর্মালি শীতের সময় গ্রাম অঞ্চলে পিঠা বানানো হয়। আমার ঠাকুরমা তখন পিঠা বানাচ্ছিল এবং আমাদের রান্নাঘরটা তখন বাসা থেকে একটু আলাদা ছিল। তো ওই বাচ্চাটার আমি যেটা করছিলাম, পিঠা নিয়ে একবার রান্নাঘরে যাচ্ছিলাম, পিঠা নিয়ে আবার চলে আসছিলাম ঘরের ভিতরে। একটা সময় সেখানে সে বাচ্চাটা বাইরে দিয়ে খেলছিল, হঠাৎ করে দেখে সে আমার কাকাকে দাঁড়ানো। তো আমার কাকা তাকে খুব বেশি পছন্দ করতো।
তো ছোট বাচ্চা, আমিও তখন ছোট। সো নর্মালি সে আমার কাকার কাছে এগিয়ে যায় এবং যখন সে কাকার কাছে এগিয়ে যায় তখন সে বাচ্চাটা একটু পিছনে চলে যায়। তো কাকাও দেখলো, কাকাও পিছনে চলে গেছে, তো বাচ্চাটা সামনে এগিয়ে গেল। সো কাকা আরেকটু পিছনে চলে যায়, সো বাচ্চাটা তাকে ধরতে এগিয়ে যায়। সো এইভাবে আস্তে আস্তে আমাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, সেই পুকুর দিয়ে পাশ দিয়ে পিছন দিকে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপের কাছে নিয়ে যায় বাচ্চাটাকে। এবং ওই তখন ওইখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, বাউন্ডারি করা ছিল বাঁশ দিয়ে। তো যখন বাচ্চাটা বাউন্ডারির কাছে যায়, সে লক্ষ্য করে যে সে কাকা, অর্থাৎ আমার যে কাকা, সে এক লাফে সেই বাউন্ডারিটা পার হয়ে গেছে এবং তাকে হাত দিয়ে ইশারা করছে বাইরে আসার জন্য। তখন সেই বাচ্চাটা বুঝতে পারে যে আসলে তো এটা পসিবল না, একটা বাউন্ডারি মিনিমাম 6 ফিট ছিল, 6 ফিট বাউন্ডারি করে এক লাফে পার হতে পারে না। যখন এই জিনিসটা সে বুঝতে পারে, সে তাকিয়ে দেখে সেই একই হবে ওখানে বড় বড় লোমশ গা, হাতে বড় বড় নখ, এবং সে এই জিনিসটা দেখতে পেয়ে একটা দৌড় দেয়, এসে একবারে রান্নাঘরের কাছে এসে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা তাদের অনেক ট্রিটমেন্ট করা হয়, তাকে অনেক ট্রিটমেন্ট করে পড়া পানি খাওয়ানো হয়, এরপরে সে কিছুটা সুস্থ হয়। বাট তার পরবর্তীতে যে সমস্যাগুলো রয়ে যায়, সে যখনই ঘুমাতো বাসার মধ্যে, সে দেখতো জানলার গ্রিল ধরে কেউ তার দিকে তাকিয়ে আছে, সেম একই অবয়ব। সে তখন এই ভয়টা তার অনেক দিন কাজ করে। এরপরে তাকে অনেক হুজুর দেখানো হয়, অনেক তাবিজ টাবিজ করা হয়, পরে মোটামুটি সে সুস্থ হয়। এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা। সো এরকম ডিফারেন্ট ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে চাই আমাদের এই অনুষ্ঠানে, এবং আপনিও যদি চান আমাদের সাথে আপনার জীবনের এই ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে, সেক্ষেত্রে কি করবেন, মোবাইলের ম্যাচ অপশনে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম লিখবেন, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশনটা অবশ্যই টাইপ করে পাঠিয়ে দিবেন আমার ঠিকানা 26969 এ। প্রতি সপ্তাহে আমরা কিন্তু 3 থেকে 4 জন বন্ধুকে ইনভাইট করি যারা নিজ উদ্যোগে এখানে এসে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন এবং এন্টারটেইন করেন এই রাত জাগা মানুষগুলোকে যারা ভূতেদের গল্প শুনতে পছন্দ করে। দেখুন, ভূত প্রেত বলে আদৌ কিছু আছে কি না সেটা নিয়ে আপনি আলোচনা করার চাইতে এই ঘটনাগুলো শুনে যে আমাদের একটা রাত কাটছে, এই যে একসাথে আড্ডা দিচ্ছি, এটা কি নেহাত কম? আই ডোন্ট থিঙ্ক সো। আপনার যদি ভালো লেগে থাকে তাহলেই কেবলমাত্র ভূত স্টুডিও শুনবেন, আর যদি ভালো না লাগে, কেন লাগে না সেটা আমাকে আমার পেজের ইনবক্সে আপনি জানাবেন। আপনার কি করে ভালো লাগে সে মতো করেই চেষ্টা করব আমরা অনুষ্ঠানকে সাজাতে। তবে তার জন্য স্পষ্ট করে মুখ খুলতে হবে আপনাকে। আপনি মনের ভেতরে যদি কথা রেখে দেন, কি করে জানবো বলুন তো? সো কেমন লাগছে আজকের এপিসোডটা শুনতে, সে কথা লিখে পাঠান যে FM স্পেস নিজের নাম স্পেস আপনার মনের কথা পাঠিয়ে দিন 26969 এ। খানিক আগে আমরা শুনছিলাম নাইমের গল্প, সেই গল্প নিয়ে অনেক SMS কিন্তু আমার চোখের সামনে ভাসছে। এবার সেগুলো পড়ার পালা রয়েছে। শুক্রতেই নোভা বলছেন ভীষণ ভালো লাগছিল নাইমের স্টোরিটা, এদিকে জান্নাত বলছে স্টোরিটা তার বিশ্বাস হয়েছে, আর ফারুক বলছে তার কাছে একদমই বিশ্বাস হয়নি। সবুজ হাওলাদার বলছেন খুব ভালো লাগছে। আয়না বলছেন অনেকদিন শুনছি বাট কমেন্ট করিনি। ফেরদৌস বলছেন আমি সাভার বাজার থেকে বলছি ভালো লাগছে। মেহেরিমা বলছেন অনেক ভালো লেগেছে। ইসমাইল বলছেন গল্পটা তার কাছেও ভালো লাগছে। নুসরাত জাহান সেতু বলছেন টাঙ্গাইল থেকে তিনি শুনছেন আমাদেরকে, ভালো লাগছে। তৌরিক ইসলাম ফরিদপুর থেকে বলেছেন আমাদের সাথে তিনি রয়েছেন এবং তিনি ভূত স্টুডিওটা শোনেন। ফেরদৌস বলছেন লাস্ট স্টোরিটাও তার কাছে ভালো লেগেছে। এদিকে বাথুল বলছেন অসাধারণ লেগেছে নাইমের স্টোরিটা। তানজিল বলছেন মোহাম্মদপুর থেকে শুনছেন, তার কাছে অনেক ভালো লেগেছে। রাজিয়া বলছেন নাইমের স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। এদিকে মুন্না বলেছেন নাইমের স্টোরিটা তার কাছেও ভালো লেগেছে এবং এরকম একটা ঘটনা তার সাথে এবং তার কাকার সাথে ঘটেছিল। মনির বলেছেন আমাদের সাথে যে তিনি একজন স্টুডেন্ট এবং প্রথমবার তিনি শুনছেন। মনির, অনুষ্ঠানের নাম হচ্ছে ভূত স্টুডিও। সো ডোন্ট মানে এটাকে আপনি অন্য কোনো অনুষ্ঠানের সাথে যদি মিলিয়ে ফেলেন তাহলে জাগো FM 94.4 যে আপনি শুনছেন, এটা কি করে আমি মাথায় রাখবো বলুন তো? আপনি 94.4 শুনছেন, ভূত স্টুডিও চলছে, ক্লিয়ার না? এন্ড রুহি বলছেন ভয় লাগছে। আবির বলেছেন তার সাথে তিনি যুক্ত হয়েছেন, ভয় লাগছে। রোজ বলেছেন মুন্সিগঞ্জ থেকে তিনি আছেন। এদিকে কামরুল ইসলাম বলেছেন বরিশাল থেকে অনেক ভালো লাগছে। যাদের ভয় লাগছে তাদের জন্য একটু ছোট্ট একটা টিপস দিতে চাই। চানাচুর আর স্পাইসি মশলার বারদাগামা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোসার, প্রাণে যোগায় সাহস। তার নামই হচ্ছে প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। এন্ড এই মুহূর্তে যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে বলছি 12:15 বলছে স্টুডিওর ঘড়ি কাটা, হাতে রয়েছে 45 মিনিটস। আমরা দেখি আর কতগুলো স্টোরি আমরা শুনতে চাই বা শুনতে পারি। কেমন লাগলো দীপনের লাস্ট স্টোরিটা?
ওর মার কাছ থেকে শোনা একটা ঘটনা, যখন ওর বয়স মাত্র 1 দিন। তো সেই সময়কার একটা ঘটনা আমরা শুনছিলাম। সো ডিফারেন্ট কেস, একদিনের একটা বাচ্চা আজকে এসে তার জীবনের সেই ঘটনাটাই কিন্তু আমাদেরকে ডিসক্রাইব করছে, যেটা তার মার কাছ থেকে সে শুনেছে। সো এই যে এই রকমের ঘটনাগুলো হয়তো আপনিও আপনার ফ্যামিলি থেকে কালেক্ট করতে পারেন, আপনিও বলতে চাইতেই পারেন, তবে আপনি যেটা করতে পারেন না সেটা কি, সেটা হচ্ছে অন্য কোনো এফএম রেডিও থেকে শোনা কোনো ঘটনা এসে এখানে বলা। কারণ এই যে লিসনার গুলো যারা আজকে আমাকে শুনছে, তারা কালকে আরেকটা এফএম রেডিও শুনবে, পরশুদিন আরেকটা এফএম রেডিওর ভূতের প্রোগ্রাম শুনবে। সো সেই মানুষটা কিন্তু ঠিকই ধরে নিবে যে এই ঘটনাটা আমি আগেও শুনেছি। সো আমি চাই না আপনাকে ওই পরিস্থিতিতে ফেলতে। আমি চাই যে ঘটনাগুলো আপনি প্রথমবারের মতো কোনো রেডিওতে এসে বলতে চাইছেন, সেগুলো এসে বলতে হলে রেজিস্ট্রেশনটা করে ফেলুন। কিভাবে করবেন? অনুষ্ঠান চলাকালীন মোবাইল থেকে একটা টেক্সট করতে হবে, আপনার ব্যবহৃত নাম্বার থেকেই শুরুতে লিখতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন। এই 4টা জিনিস টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আমি একটু আরজে উদয় ফ্যান ক্লাবে চলে যাব, কারণ এখানেও কিন্তু প্রচুর মানুষ এই আমাদের একটু আগে নাইমের যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে কমেন্ট করছিল। তো সেই কমেন্টগুলো একটু নিয়ে নিতে চাই আমি। যারা রয়েছেন কষ্ট করে, আহমেদ জয় যুক্ত হয়েছেন সেখানে, হিমাদ্রি হিমু রয়েছেন আমাদের সাথে, নন্দিতাকে দেখতে পাচ্ছি কমেন্ট করছেন, আমাদের অ্যাক্টিভ অ্যাডমিন রয়েছেন এখানে ইসরাত জাহান মনি, যিনি ভীষণভাবে চেষ্টা করছেন গ্রুপটাকে নিয়ে কাজ করার জন্য। ধন্যবাদ দিতে চাই আমি পার্সোনালি এই মানুষটাকে, যিনি প্রথম থেকেই গ্রুপের অনেক অনেক বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি যে ইন্সপায়ার করছেন, যে জানো তারা তাদের নিজেদের ফ্রেন্ডদেরকে অ্যাড করেন। থ্যাঙ্কস। এই কাজটা আমি আশা করবো আমাদের গ্রুপের অন্যান্য যে মডারেটর রয়েছেন বা অ্যাডমিন রয়েছেন তারাও সেম কাজটা করবেন, যেন অন্যান্য বন্ধুগুলোকে ইন্সপায়ার করা হয়, কারণ অনেকেই জানেন না যে এখানে কি করতে হবে। অ্যান্ড আমাদের সাথে এদিকে আবির হোসেন রাহুল, তিনি যে ধরনের কমেন্ট করছেন, আমার মনে হয় এই ধরনের কমেন্ট করাটা একেবারেই যৌক্তিক নয়। আই হোপ যে এই গ্রুপে যারা রয়েছেন তারা মিলেমিশে থাকবেন এবং গ্রুপটাকে এমন কোনো কথা লিখবেন না যাতে করে আপনি সামহাউ ব্যান হয়ে যান, যেটা আসলে আমার মনে হয় না, আমি এক্সপেক্ট করি না, কারণ আমার প্রত্যেকটা বন্ধু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সো আমরা চলে যাব আমরা পরের বন্ধু যিনি ওয়েট করছেন, বন্ধু নাইম, তার কাছে। সো দীপনের এই স্টোরিটা নিয়ে আপনি মতামতগুলো দিতে থাকেন, ততক্ষণে আমরা আবার একটু নাইমের কাছ থেকে তার একটা স্টোরি শুনে আসি। নাইম, শুনি আপনার পরের স্টোরিটা। থ্যাংক ইউ উদু ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি আগে বলেছিলাম আমার বাড়ি শরীয়তপুরে। আমার বাড়ি শরীয়তপুর, এখন বর্তমানে শরীয়তপুর জেলার সখীপুর থানাতে। তো আগে ছিল শরীয়তপুর জেলা গোসাইরহাট থানাতে, উপজেলাতে ছিল। তো সেখানে আমাদের বাড়ি নদী ভাঙার কারণে আমরা চলে আসছি সখীপুরে। তো যেই জায়গায় এসে আমরা বাড়ি করছি সেখানে জায়গাটা ছিল আপনার মানে একটু কি বলে ঝোপঝাড় ইয়ের মতো, মানে পরিত্যক্ত, বুঝছেন, মানে এটা কেউ ব্যবহার করতো না। আর এই জায়গাটাতে বড় বড় গাছ ছিল, তারপরে কাশবন ছিল, তারপরে বিভিন্ন ধরনের মানে শিয়াল বসবাস করতো, তার জীবজন্তু মানে আক্রমণাত্মক জীবজন্তু সেখানে বসবাস করতো। তো আমার চাচারা পছন্দ করে সেই জমিটা মানে কিনছে, কেনার পর পরিষ্কার টরিষ্কার করে সেখানে আমাদের বাড়ি তুলছে। তো ছোটবেলা থেকে আমরা 3 ভাই বোন এবং আমার মা আমাদের নানি বাড়িতে ছিলাম। তো যখন আমরা আমাদের এখানে আমরা বাড়ি করলাম, বাড়ি করার পর আমার মা বলল যে আচ্ছা এখন আমরা এখানে বাড়ি করছি, তো আমাদের নতুন বাড়িতে আমরা চলে যাব। তো আমার বোনকে রেখে আমি আমার মা চলে আসলাম আমাদের এই বাড়িতে। তো সেখানে আমার 2 চাচা, আমার ছোট চাচা এবং মেজো চাচা সেখানে আমাদের সাথে ছিল। আমার বাবা ছিল তখন সৌদি আরবের প্রবাসী। তো আমার চাচার, ছোট চাচার একটা ঘর, আমার বড় চাচার একটা, মেজো চাচার একটা ঘর, আর আমি, আমার মা, আমার দাদি একটা ঘরের মধ্যে থাকতাম, আমার ছোট ভাই সহ। তো আমরা যে ঘরটার মধ্যে থাকতাম, একদিন রাতে 1:30টার দিকে, ভাই আমি আরেকটা কথা বলতে চাই। আপনি জানেন হয়তো যে গ্রামের ওয়াশরুম গুলা মানে বাড়ি থেকে প্রায় 1 মিনিট দূরত্বে হয়, একটু দূরত্বে হয়, মানে ম্যাক্সিমাম। তো আমাদের ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো রাত্রে মানে স্বভাবতই মানে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হইতে হইতো। তো রাত্রে 1:30টার দিকে আমার মা দরজা খুলে বের হবে। এই সময়ে জানি না আমার মা কি দেখছে, দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দরজা খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমার দাদি মানে ব্যাপারটা দেখতে পাচ্ছে, দেখে আমার দাদি মানে আমার মাকে ডাকতেছে। তো আমার মা উঠতেছে না। আমার দাদি ঘর থেকে বের হয়ে আমার ছোট চাচা, আমার মেজো চাচা, আমার চাচিদের সবাইকে ডাকছে যে এদিকে আস, দেখে যা কি হয়েছে ওর। পরে আমার চাচারা, চাচিরা সবাই আসলো, এসে পানি দিল চোখে মুখে। তো উঠতেছে না, জ্ঞান ফিরতেছে না, অজ্ঞান হয়ে গেছে। দেন কি হচ্ছে, আমাদের বাড়ির পাশেই একটা লোক মানে ওই যে ফকির চিকিৎসা বলে না, টোটকা চিকিৎসা যেটা, উনি জার ফুক যেটা বলে ওইটা করতো। তো আমার মেজো চাচা চলে গেছে তার কাছে।
যাওয়ার পর বললো যে ভাই আপনি একটু আসবেন, এরকম এরকম আমার ভাবির মানে প্রবলেম হচ্ছে। উনি বললো যে ভাই এখনো গভীর রাত তো, এখন যাওয়া সম্ভব না, আমি সকালে যাব, আপনি যান, বাসায় চলে যান, ঠিক হয়ে যাবে সব। তারপরে আমার চাচা আসার পর চলে আসছে ওখান থেকে। আমাদের বাসায় আসার পর পরে আবার পানি টানি দিছে। এখন আধা ঘন্টা পর, ঠিক আধা ঘন্টা পর তখন আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পর চোখ বড় বড় করে আমার চাচার দিকে তাকাই আছে যে কোথায় গেছিলি তুই। মানে এমন ভাবে রিয়াকশন করতেছে যে আমার চাচা ভয় পেয়ে গেছে। হঠাৎ করে বিকট শব্দে হাসতেছে মা। আমি তখন 8 বছর বয়স আমার, আমি ভয় পেয়ে গেছি আমার মার এরকম রিয়াকশন দেখে। কিছুক্ষণ পর হাসি থামাই দিয়া আমি কান্না করতেছিলাম ভয়ে, পাশেই দাঁড়ায় আমার দাদির পিছনে দাঁড়ায় আমি কান্না করতেছিলাম। দেন আমার মা হাসি থামাইয়া আমার দিকে তাকাইছে চোখ বড় বড় করে। আমি ভয় পেয়ে গেছি। উনি কি করছে, এক লাফে আমার মানে গলার মধ্যে যায় চেপে ধরছে, এমন ভাবে গলা চেপে ধরছে পুরো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি পারতেছি না, মানে চিৎকার করতে পারতেছি না, নিঃশ্বাস নিতে। তারপরে আমার চাচি আমার দাদি সবাই মানে ধাক্কায়া আমাকে ওখান থেকে নিয়ে নিছে। পরে আমার চাচি পাশে নিয়ে নিছে আমাকে। এখন আমার মা হাসতেছে, মানে প্রচন্ড স্বরে, উচ্চ স্বরে হাসতেছে। তারপর এখন মানে ব্যাপারটা আমার চাচা দেখতেছে যে ব্যাপারটা আস্তে আস্তে সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, যে এরকম করলে কেমন হবে। আমার চাচা আবার গেছে ওই লোকটার কাছে যে ভাই আমার ভাবির মানে খুবই খারাপ অবস্থা, আসলে ভালো হয়। উনি আর আসে নাই। তারপরে বাসায় আসার পর আবার আমার মা অজ্ঞান হয়ে গেছে। আমার চাচা চলে আসার পর অজ্ঞান হয়ে গেছে। তো দেন ওই দিন রাত্রে সবাই বসেছিল আমার পাশে। সকালবেলা 5টা ফজরে যখন আজান দিছে তখন আমার মা জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে সবাইকে জিজ্ঞেস করতেছে যে তোরা এখানে বসে আছো কেন। পরে মানে আমার চাচারা বলতেছে যে এরকম এরকম সব ঘটনা করলে বলছে। পরে আমার বলতেছে না আমি এরকম মানে কখন করলাম, আমি তো ঘুমাইছিলাম। যাক, ওইটা ওই দিন ওই পর্যন্ত সমাপ্ত। দেন এর কিছুদিন পর, 4 থেকে 5 দিন পর কি হচ্ছে, আমার মা আমার ছোট খালার বাড়িতে গেছে বেড়াতে। তখন আমার ছোট ভাইকে নিয়ে গেছে, আমাকে রেখে গেছে বসে। আমি আমার দাদির কাছে ছিলাম। তারপর আমি হয়েছে আমাদের ঘরের পিছনে একটা ছোট একটা মাঠ ছিল, সেখানে আমি ওই যে দাঁড়িয়াবান্ধার কোর্ট আছে না, কান্ট্রি গেমস দাঁড়িয়াবান্ধা, আমি সে একটা কোর্ট করে আমি বাচ্চাদের নিয়ে খেলতেছি। আচ্ছা। তো আমার মা প্রায় 5টার দিকে চলে আসছে, 5টার দিকে। তো শীতকাল ছিল তখন, 5টা 18 কি 19 20 মাগরিবের আজান দিয়ে দেয়। তো আমার মা যখন চলে আসছে ওই সময় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো আসার পর আমার দাদিকে জিজ্ঞেস করতেছিল যে নাইম কোথায়। পরে আমার দাদি বললো যে ওই তো ঘরের পিছনে খেলতেছে। পরে আমার মা কিছু লজেন্স চকলেট ওগুলা নিয়ে আসছে, তো ওগুলা আমার দাদিকে দিয়ে বলতেছে যে এগুলা ওকে দিন। দেন আমার দাদি ওগুলা রেখে দিছে। তো আমার দাদির সাথে কথা বলতেছিল বসে বসে। এই মুহূর্তে কথা বলা বন্ধ করে কি করছে, আমার মা এক দৌড়ে ঘর থেকে বের হয়ে আমাদের রান্না করে চলে গেছে। সেখানে যাওয়ার পর ওই যে তাল গাছের আছে না ভাই, কি যেন বলে ওইটাকে, লাকড়ি, তাল গাছের, ওইটা কিন্তু আপনি জানেন যে করাতের মতো ধার, এরকম কাটা 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 কাটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওইটা নিয়ে আমার আমি যেখানে খেলতেছিলাম সেখানে চলে গেছে। ওখানে যাওয়ার পর আমাকে এমন ভাবে মারছে, আমার পুরো পিঠ ফেটে একদম রক্ত বের হয়ে গেছে। আমার ওই যে ছোট ছোট ফ্রেন্ড যারা ছিল তারা সবাই ভয়ে চলে গেছে। তো আমার চিৎকার শুনে আমার চাচিরা গেছে, আমার চাচা গেছে, আমার দাদি গেছে, প্রতিবেশীরা চলে আসছে যে কি হচ্ছে কি। পরে দেখে যে আমার পিঠ থেকে দিব্যি রক্ত বের হচ্ছে। তারপর আমার চাচিরা আমার মাকে মানে ধরে বাড়ি নিয়ে গেছে, আমাকে আমার চাচা ডাক্তার কাছে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। তো হালকা পাতলা ট্রিটমেন্ট করে আনছে ওই ইয়াটিয়া করে। আনার পর যখন বাসায় আনছে, আমার মা কারোর সাথে কথা বলে না, মানে চুপচাপ সবার সাথে। তারপরের দিন জিজ্ঞেস করতেছে যে ওর এরকম কিভাবে হইল। পরে আমার চাচি বলতেছে কেন, এটা তো আপনি করছেন। পরে বলে না, আমি এরকমটা কেন করব, আমার ছেলেকে আমি এভাবে কেন মারবো। পরে বলতেছে হ্যাঁ আপনি করছেন এটা। পরে উনি বিশ্বাস করতেছে না, না আমি এরকমটা কেন করব। দেন ওইটা এই পর্যন্তই মানে ইয়ে হয়ে গেছে। তারপর আরেকটা ঘটনা, তার ঠিক কিছুদিন পর ওই মাগরিবের সময়
আমার মা মাগরিবের নামাজ পড়তেছে, আমাকে বলতেছে যে হাত পা ফ্রেশ হয়ে তুই পড়তে বস। আমি পড়তে বসছি, তো আমার মা যেই মানে ইয়ের মধ্যে নামাজ পড়ে যেই জায়গাটাতে, আমার ওই পাশেই ছিল আমার হয়েছে পড়া টেবিল। তো আমি সেখানে বসে বসে পড়তেছিলাম। তো আমার মা নামাজ পড়ার সময় আমার মনে হচ্ছে যে আমার মার পাশে কেউ একজন মানে নামাজ পড়তেছে বা সিজদা দিচ্ছে, কোন একটা শ্যাডো। তো আমি একটা টর্চ লাইটের কথা বলছিলাম ভাই আপনাকে। আমি কি করছি, ওই লাইটটা আমি আমার মার দিকে মারছি যে দেখি যে কি। লাইটটা মারার পর দেখি তো ওখানে কেউ নাই। তো আমি আবার লাইট বন্ধ করে আমি টেবিলে রাখি আমি আবার পড়তেছি। তারপর আমার মা কি করছে, নামাজ কমপ্লিট কইরা উঠে এসে ওই লাইট দিয়ে আমাকে এমন ভাবে মারছে, আমার মাথা 3 থেকে 4 জায়গায় ফেটে গেছে, আর অসংখ্য জায়গায় হয়েছে সুপারির মতো মানে ফুলে আছে, এরকম ভাবে মারছে পুরো একদম। পরে আমার চিৎকার শুনে আমার চাচারা আসছে, প্রতিবেশীরা আসছে, আয়সা বলতেছে যে এটা কি, আপনি কি শুরু করছেন এগুলা। উনি কোনো কথা বলতেছে না, হাসতেছে। আমার চাচা তাড়াতাড়ি করে আমাকে ইয়াতে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেখানে আমাকে ব্যান্ডেজ করে ট্রিটমেন্ট করে নিয়ে আসছে। আসার পর আমার মা মানে কারোর সাথে কথা মানে চুপচাপ একদম সবার সাথে ফ্যামিলি সবার সাথে কথা বলা বন্ধ করে দিছে। এখন আমার চাচা বলতেছে যে এরকম করলে কয়দিন চলবে, আর ওনার এত ক্ষোভ, ওর প্রতি এত ক্ষোভ কেন, বারবার ওকেই অ্যাটাক করতেছে। তারপরে হয়েছে আমার চাচা একটা ফকির ছিল, সেখানে নিয়ে গেছে আমার মাকে। নিয়ে যাওয়ার পর তারে দিয়ে ট্রিটমেন্ট মানে ওই যেগুলো ঝাড়ফুঁক বলে, বিভিন্ন ধরনের ওই গ্রাম্য চিকিৎসা যেগুলো বলে, ওগুলো করানোর পর মানে সুস্থ হয়েছে কিছুটা। সুস্থ হওয়ার পর এবার চলতেছে অনেক দিন, মানে কিছুদিন মানে কেটে গেছে। যাওয়ার পর একদিন রাত্রে হঠাৎ করে মানে পুরো মানে আমরা সবাই ঘুমাই আছি, আমি, দাদি এবং মা আর আমার ছোট ভাই। তো হঠাৎ করে আমার মা মানে ঘুম ভেঙে মানে চিৎকার দিয়ে উঠছে। ঘুম থেকে মানে চিৎকার দিয়ে উঠাই আরো মানে জোরে জোরে চিৎকার করতেছে। তো আমার দাদি জিজ্ঞেস করতে যে কি হয়েছে তোর, মানে এরকম করতেছো কেন। তারপর বলতেছে মানে দাদির সাথে কোনো কথা বলতেছে না, উনি সমানে চিৎকার করে যাচ্ছে। তারপর আমার দাদি আবার আমার চাচিদের সবাইকে ডাকছে। আসার পর ওনাকে তখন ওই রাত্রেই মানে আবার নিয়ে গেছে ফকিরের কাছে। তো সেখানে চিকিৎসা করে আনার পর মানে সুস্থ হয়েছে, এবং কি আজ পর্যন্ত আমার মা সুস্থ। এটাই ছিল আমার পরের ঘটনা। অদ্ভুত রকমের একটা ঘটনা শুনছিলাম মা এবং ছেলের মধ্যকার, এবং এরকম ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে চাই ভূত স্টুডিওতে। আপনার কাছে যদি থেকে থাকে এমন স্টোরিগুলো যদি আপনি এসে আমাদের সাথে এই স্টুডিওতে অর্থাৎ ভূত স্টুডিওতে বলতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস নিজের নাম স্পেস দিয়ে আপনার লোকেশন এবং আপনার প্রফেশন, এই 4টা জিনিস টাইপ করে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। কিছু ঘটনা বিশ্বাস করাটাই অনেক টাফ, তারপর আমাদের বিশ্বাস করতে হয়, কারণ এই ধরনের ঘটনাগুলো যারা ফেস করেন তারাই কেবলমাত্র বলতে পারেন সেই সময়কার অভিজ্ঞতার কথা। সো কেমন লাগলো আমাদের নাইমের এই ঘটনাটা, সেটা এখন লিখে জানাবে বন্ধুরা। আশা করছি আমি যারা শুনছেন এখনো অব্দি যে FM স্পেস নিজের নাম স্পেস দিয়ে এই যে ঘটনাটা আমরা শুনলাম, এটা নিয়ে আপনার মতামত পাঠিয়ে দিন 26969 এ। আর এই ফাঁকে আমি একটু দেখি যে একটু আগে দীপনের ঘটনাটা নিয়ে যারা লিখেছেন তাদের কমেন্টগুলো। যেমনটা লিখেছে শাহাদাত, দীপনের গল্পটা তার কাছে ভালো লেগেছে। ফেরদৌস লিখেছেন আমাদের সাথে লাস্ট স্টোরিটা তার কাছেও ভালো লেগেছে। এদিকে শাহাদাত বলেছেন তার কাছে স্টোরিটা ভালো লেগেছিল। আবির লিখেছেন আমাদের সাথে শুনতে খুব ভয় লাগছে। যুক্ত হয়েছেন আদিয়া, তিনি লিখেছেন আমাদের সাথে রয়েছেন। আর বন্ধু আদিয়াত, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ভূত স্টুডিও। এদিকে মোহাম্মদপুর থেকে পারভেজ বলছে উদয় ভাই 2 ঘন্টা মিস করলাম, কাজ ছিল, বাট এখন তিনি শুনছেন এবং বেশ আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কিছুই নেই, আপনি যদি আমাদের জাগো এফএম ইউটিউব চ্যানেলে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের প্রত্যেকটা ভূত স্টুডিওর এপিসোডই আপনি সেখানে পেয়ে যাবেন। আমরা কিন্তু পরের উইকেই সেখানে আমাদের এই এপিসোডগুলো আপলোড করে দেই। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। জাগো এফএম দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব করে রাখলেই আপনি প্রত্যেকটা এপিসোড আপনার কাছে পৌঁছে যাবে। নিশা বলছেন স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, এরকমটা এসএমএস করেছেন ফাহিম, তার কাছে রয়েছেন আমাদের সাথে ইসমাম রয়েছেন ভয় লাগছে ক্লাস 7 এ পরে ছোট্ট বন্ধু বিজয় রয়েছেন খুব ভয় লাগছে। টাইগার আওলাদ রয়েছেন আমাদের সাথে যুক্ত, তিনি অভিজ্ঞতা অর্জন করছেন আজকের এপিসোড থেকে, জানিয়েছেন রাকিব উত্তরা থেকে। এন্ড আমাদের সাথে এসএমএস করেছেন এমডি হাসান, এই প্রথম তিনি শুনছেন। তাইজুল বলেছেন আমাদের সাথে তিনি রয়েছেন। নাসিমুর রহমান মোহাম্মদপুর থেকে তিনি রয়েছেন সবসময়কার মতো আজকেও। শায়লা রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, ভালো লেগেছে
দীপনের স্টোরিটা, সেটাও তিনি জানিয়েছেন। গাজী মোহাম্মদ আবুল কালাম যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রজ্ঞা উত্তরা থেকে জানিয়েছেন মেসেজ কেন পড়া হচ্ছে না, এই যে এখন পড়বো তাই। এরকমটা SMS করেছেন আমাদের বন্ধু সুমন শিকদার মিরপুর 2 থেকে, খুব ভালো লাগছে। আর আমাদের সাথে জয়েন করেছেন আনিকা, ভালো লাগলো স্টোরিটা। জয়ন্ত জানিয়েছেন, তিনিও রয়েছেন আমাদের সাথে। ইকরা এবং নাজমুল, নাইম রয়েছেন। ইউষা রামপুরা থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন। এদিকে মাহিম রয়েছেন আমাদের সাথে, এদিকে জাহিদ রয়েছেন, আফজাল রয়েছেন, দিন ইসলাম রয়েছেন, কিং সুজন, প্রত্যয়, দুরন্ত এবং সাজেদ রয়েছেন আমাদের সাথে। সজীব দাস, মুন্নি রয়েছেন আমাদের সাথে, রাফসান রয়েছেন আমাদের সাথে, নুরুল্লাহ রয়েছেন, শামীম রয়েছেন আমাদের সাথে। তো যারা দেরিতে টিউন করেছেন এবং শেষ এই আর 15-20 মিনিটের মধ্যে আমাদের আড্ডাটা চলবে এবং এর ভিতরে যদি আপনি চান রেজিস্ট্রেশন করতে, কেন রেজিস্ট্রেশন করবেন? প্রশ্ন হচ্ছে যে আপনি কি আগামী সপ্তাহে আমাদের সাথে লাইভে এসে আড্ডা দিতে চান? আপনার কাছেও কি এরকম একাধিক স্টোরি আছে যেটা আপনাকে ভীত করে ফেলে, যেটা ভাবলে আপনারই অনেক সময় গা শিউরে ওঠে, এবং সেই ঘটনাগুলো যদি আপনি লাইভে এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন এবং ফাইনালি স্পেস দিয়ে আপনার প্রফেশনটা অবশ্যই টাইপ করতে হবে। আমার কাছে স্টোরি আছে, আমি আসতে চাই, আমি বলতে চাই, এগুলো লেখার কোনো দরকার নাই। শুরুতে লিখবেন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন আর প্রফেশন, পাঠিয়ে দিবেন 26969 এ অনুষ্ঠান চলাকালীন। রনক বলেছেন অদ্ভুত লেগেছে তার কাছে ঘটনাটা। আমিনুল রয়েছেন ভয় লাগছে। জাকারিয়া বলেছেন রংপুর থেকে। হাসনাত রয়েছেন আমাদের সাথে, গল্পটা ভালো লেগেছে। সো ফাইনালি আমরা এখন আবারও চলে যাব আমাদের বন্ধু দীপনের কাছ থেকে, তার লাস্ট ঘটনাটা শুনবো। আমরা হয়তো আর দুটো ঘটনা শুনতে পারবো, দীপনের কাছ থেকে একটি এবং নাইমের কাছ থেকে একটি। ছোট ছোট স্টোরি শুনবো কারণ সময়টা শেষ হয়ে যাচ্ছে। সো কেমন লাগলো নাইমের লাস্ট স্টোরিটা সেটা এবার একটু আপনি জানিয়ে দিন। বিশ্বাস হলো কি হলো না, ভালো লাগছে কি লাগছে না এপিসোডটা, সেই কথাগুলো লিখতে হলে যে FM স্পেস নিজের নাম, মতামতগুলো পাঠিয়ে দিতে হবে ওই আগের ঠিকানা 26969 এ। আর ফেসবুক থেকে কমেন্ট নিব এই ঘটনাটার পরে, সেটা আমি নিব কোত্থেকে? আরজি উদয়ের ফ্যান ক্লাব থেকে। এটা কোথায় খুঁজে পাবেন? এটা জাগো FM এর যে অডিও লাইভটা হচ্ছে তার প্রথম কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি চলে আসতে পারবেন আমার নতুন এই গ্রুপটিতে। যারা এই গ্রুপে আজকে সদ্য জয়েন করেছেন তাদেরকে বলবো কভার ফটোটার একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেখানে কিন্তু মূল উদ্দেশ্যটা লেখা রয়েছে। এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র আমরা গ্রুপ খোলার জন্য করি নাই, কারণ আই হ্যাভ এ পেজ আরজি উদয় নামে। সো ওই পেজে আমরা আড্ডা দিই, কিন্তু এই গ্রুপটা খোলার উদ্দেশ্য হচ্ছে এই শীতে আমরা আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোর সাথে একসাথে দাঁড়াতে চাই, তাদেরকে একটু হলেও তাদের মুখে হাসি ফোটাতে চাই। এন্ড আই হোপ যারা শুনছো আমায়, সে তুমি ঢাকার হও আর ঢাকার বাহিরের হও, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করবে, এটুকু আমি বিশ্বাস করি। কারণ আজ থেকে 4 বছর আগে যখন আমি আরেকটি রেডিওতে ছিলাম, তখন যখন আমি এই রকমের একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, ঠিক আমার সাথে আমার বন্ধুগুলো এভাবেই একসাথে কথা বলেছিল, একসাথে তারা আমার সাথে কাজটা করেছিল। বিশেষ করে তখন আমি সাপোর্ট পেয়েছিলাম স্টুডেন্টদের কাছ থেকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টরাই সবচেয়ে বেশি ইমোশনাল হয়, আর তাদের ভিতরে বোধহয় হৃদয়টা একটু বেশি স্বচ্ছ থাকে। এই জায়গাটা থেকে কাজ করার অনুপ্রেরণাটা তাদের বেশি থাকে। সেই কাজটা খুব সহজ, খুব বেশি কঠিন নয়। তোমার বাসায় প্রচুর পুরনো পোশাক রয়েছে, সেটা শীতের, হয়তো তোমার এই বছর আর পরবে না, বা তোমার বাসাতে ছোট্ট বন্ধুটা আছে যে তোমার বাচ্চা হতে পারে, সে তোমার ছোট ভাই হতে পারে, সে হয়তো বড় হয়ে গেছে, গত বছরের পোশাকটা তার এই বছর লাগবে না, কিন্তু খুব দাম দিয়ে গত বছর শীতের পোশাকটা কিনেছিলে, সেটা পরে আছে। ওই পোশাকটা কষ্ট করে যদি একটু জাগো FM এর অফিসে পৌঁছে দেওয়া যায়, আমরা আমাদের দায়িত্বে সেটা পথ শিশুর কাছে পৌঁছে দিতে চাই। সেই মানুষটার পক্ষে কখনোই হয়তো সেই শীতের পোশাকটা কেনা পসিবল না, কিন্তু তার কিন্তু এই শীতে যুদ্ধ করার জন্য এই পোশাকটা ভীষণ কাজে লাগবে। সো এইটুকু বোধহয় আমরা করতেই পারি। অনেকে বলবে আমার পক্ষে জ্যাম ঠেলে বাড্ডাতে যাওয়া পসিবল না, কোনো ব্যাপার না, তুমি কুরিয়ার করে পাঠিয়ে দাও। অ্যাড্রেসটা কোথায় পাবে? আরজি উদয় ফ্যান ক্লাবের কভার ফটোতে বড় করে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেখানে লেখা আছে শীত বস্ত্র পাঠানোর ঠিকানা। তুমি সরাসরিও আসতে পারো অথবা তুমি কুরিয়ারও করে পাঠাতে পারো, যেটা তোমার ইচ্ছে, বাট প্যাকেটের উপরে বড় করে আরজি উদয় নামটা মেনশন করবে যেন সেটা আমার হাতে এসে পৌঁছয়। দ্যাটস ইট। চলে যাব আমরা বন্ধু দীপনের কাছে, তার কাছ থেকে তার লাস্ট স্টোরিটা আমরা শুনে নিব। হ্যালো, থ্যাংক ইউ উদয় ভাই আরেকবার সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি একটা সময় আমি সাভারে থাকতাম। ওকে। তো তখন আমাদের এখানে একটা বদ্ধভূমি ছিল। তো আমার মানে ওটা একটা ঘোরার জায়গা। সো আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়ে একটা সময় আমরা ওইখানে যাই ঘুরতে, এবং ওইখানে একটা জিনিস শুনতে পারি যে ওই জায়গাটা একটু হন্টেড, মানে ওইখানে অনেকেই অনেক কিছু দেখেছে। সো আমরা অনেকটা ইন্টারেস্টেড হই যে আমরাও একদিন হয়তো বা আসবো যে কি আসলে জায়গাটাতে। তো বদ্ধভূমিটা ছিল এরকম যে কিছুটা সমতল জায়গা এবং তার কিছু তো যাওয়ার পরে সেখানে অনেক বড় গর্ত করা। তো আমরা একদিন আসি সন্ধ্যার সময়, তখন 6টা সাড়ে 6টা বাজে। তো আমরা যখন এই বদ্ধভূমির কাছে আসি, ঘুরতে থাকি, আমাদের কাছে 2টা ক্যামেরা ছিল, ফোনের ক্যামেরা ছিল এবং একটা সাউন্ড রেকর্ডার ছিল।
তো আমরা নর্মালি ঘুরতেছি ওইখান দিয়ে। তো সাইড দিয়ে যখন যাচ্ছি হঠাৎ করে আমাদের নাকে খুব সুন্দর একটা স্মেল আসে, আচ্ছা, এবং স্মেলটা আসছিল ঠিক ওই যে নিচে যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে। তো আমরা সবাই চিন্তা করলাম হয়তো কোনো ফুল বা কোনো ভালো কিছু। তো আমরা সবাই মিলে না নিচে নেমে যাই। আমরা 4 জন ছিলাম, 4 জনই নিচে নামি, এবং অদ্ভুত বিষয় হচ্ছে আমরা যখনই নিচে নামি সেই স্মেলটা উপর থেকে আসা শুরু করে, এবং আমরা তখন আবার তাড়াতাড়ি উপরে উঠি এবং ওঠার সঙ্গে সঙ্গে স্মেলটা ভ্যানিশ হয়ে যায়। তো এই জিনিসটা আমাদেরকে খুব অবাক করে, এবং তারপরের দিন রাতেই আমরা খুব জোরসোর ভাবে সেখানে আবার আসি, এবং তখন রাত 1টার মতো বাজে। তো সেদিন আমরা যখন আসলাম আমাদের কাছেও এরকমই 2টা ক্যামেরার মতো ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। আমরা এক্সপেরিয়েন্স করতে শুরু করলাম, এদিক ওদিক ঘোরা শুরু করলাম। আমরা টুকটাক কিছু বই পড়েছিলাম যে আপনার নাম ধরে ডাকলে আপনারা আসে, বা তাদেরকে দেখতে চাইলে তারা আসে। তো আমরা ওরকমই চেষ্টা করছিলাম, কিছুই হচ্ছিল না। তো একটা সময় যখন আমরা হতাশ হয়ে গেলাম তখন একটা ফ্রেন্ডের মনে হলো যে তার সামনে দিয়ে একটা শ্যাডোর মতো কিছু চলে গেছে। সে খুব অবাক হলো, সে একটু ভয়ও পেল। তো আমি তাকে নিয়ে একটু মজা করছিলাম, একটু দুষ্টুমি করছিলাম। হঠাৎ করে আমার চোখের সামনে দিয়েও একটা শ্যাডোর মতো কিছু চলে গেল। তো আমরা দুজনে একটু ভয় পেলাম, এবং ভয় পেয়ে আমি আমার বাকি বন্ধুদেরকে বললাম তোমরা আমার কাছে চলে আসো। এবং আমরা যেটা করলাম, নিজেদের একে অন্যের পিঠের দিকে পিঠ লাগিয়ে 4 জন দাঁড়িয়ে রইলাম যেন ভয়টা কম লাগে। যখন এইটা করলাম তখন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা দেখতে থাকলাম শ্যাডোটা দৌড়াদৌড়ি করতেছে। অর্থাৎ একবার আমি দেখতেছি, একবার আমার ফ্রেন্ড দেখছে, এবং শ্যাডোটা আমার চতুর্দিকে ঘুরছে। এমন না যে খুব সাদা কিছু, সাদা কাপড় পরা, এমন না, জাস্ট একটা ছায়া। বাট আমরা বুঝতে পারছি যে সেটা একটা ছায়া। এমন একটা সময় আসলো আমরা খুব ভয় পেয়ে গেলাম, এবং ভয় পাওয়ার পরে ঠিক আমি একটা দিকে তাকালাম, এবং আমার মনে হলো আমি দেখতে পাচ্ছিলাম আমার থেকে 10 হাত দূরে ছায়াটা দাঁড়িয়ে আছে, এবং ছায়াটা 10 থেকে 12 ফিট লম্বা হবে। তো আমি আমার বন্ধুদেরকে দেখালাম, ওরা সবাই তাকায় রয়েছে ছায়াটার দিকে। তা এমন সময় হঠাৎ করে মনে হলো ছায়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে, বসে পড়ছে। আমি জানি না আমার মধ্যে কি হলো, বা তো আমি ওদেরকে বললাম চল সবাই মিলে ধরি ওইটাকে। আমি যখনই আমরা জাস্ট 10 পা গেলাম, আমরা কিন্তু মাঝখানে দিকে ছিলাম, বদ্ধভূমির মাঝখানে দিকে ছিলাম। 10 পা যখনই আগালাম হঠাৎ করে আমরা নিজেদের আবিষ্কার করলাম যে আমরা সেই গর্তে পড়ে গেছি, এবং গর্তটা অনেক খাড়া গর্ত ছিল, এবং সেখানে অনেক ঝোপঝাড় ছিল। তো আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক আহত হয়েছি। তো কোনোভাবে আমরা তখন হতভম্ব হয়ে গেলাম, আমরা উঠতে পারছিলাম না, এবং ভয়ও প্রচুর পরিমাণ কাজ করছিল। তো কোনোভাবে জাস্ট আমরা কিছু একটা, হয়তোবা একটা কুকুরের ডাক, হয়তোবা এরকম কিছু একটা আমরা শুনেছিলাম। তো তখন আমাদের হুঁশ আসে, এবং হুঁশ আসার পরে আমরা ওইখান থেকে দৌড় দিয়ে বের হয়ে আসি, এবং অনেক দৌড় দৌড়াই। তো হঠাৎ করে মনে পড়ে যে আমরা অলরেডি আমাদের একটা ফ্রেন্ডকে ফেলেই এসেছি। তো আমরা তাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে উদ্ধার করি, এবং সেই রাতে কোনোভাবে নিয়ে আসি। এবং আমাদের দুর্ভাগ্য ছিল এটাই যে আমরা বুঝতে পারছিলাম আমাদের পিছন থেকে কিছু আমাদেরকে তাড়া করছে, এবং আমরা যখন লোকালয়ে আসি তখন সেটা ঠিক হয়। তো আমরা যখন লোকালয়ে আসি পড়ে যাই সবাই, আমরা বুঝতে পারি এর মধ্যে একটা ফ্রেন্ডের হাত ভেঙে গেছে, আমার অনেক জায়গায় কেটে গেছে, আমার স্কারও আছে, এখন আপনি দেখতে পারবেন কপালের মধ্যে। হ্যাঁ, আর এছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার একটা ফ্রেন্ড। ওর হচ্ছে নর্মালি যে গাছের ডাল আছে সেটা মুখের গালের এই পাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, তো এই অবস্থায় আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। পরের দিন তাকে সুস্থ করা হয়, রাতেই চিকিৎসা করা হয় তার। এবং পরের দিন যেটা হয়, আমরা সেই আমাদের যে ক্যামেরা ছিল, আমাদের মোবাইল ছিল, তখন আমাদের কাছে স্টুডেন্ট লাইফে সেই মোবাইলটা অনেক ফ্যান্সি। আমরা সেই মোবাইল খুঁজতে যাই, এবং যখন মোবাইল খুঁজতে যাই একটা মোবাইলও সেখানে পাই না। এবং অনেক দিন পরে আমার একটা মেমোরি কার্ড আমি পাই, আমার যে ফোনের মেমোরি কার্ডটা ছিল, এবং
মেমোরি কার্ডটা এইখান থেকে মনে করেন আরো 2 কিলোমিটার দূরে একটা ক্ষেতের মধ্যে পাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ভাই, একটা মেমোরি কার্ডকে কিন্তু আপনি 2 খণ্ড করতে পারবেন, 4 খণ্ড করতে পারবেন, বাট এর থেকে বেশি কিন্তু আপনার জন্য পসিবল হবে না। বাট মজার বিষয় হচ্ছে মেমোরি কার্ডটা মিনিমাম 60 থেকে 70টা খণ্ড ছিল। দ্যাট মিনস মেমোরি কার্ডটা গুঁড়ো গুঁড়ো ছিল। এবং আশ্চর্যের বিষয়, একটা ভয়েস রেকর্ডিং আমরা পাই, একটা আমার MP3 আমি নিয়ে গিয়েছিলাম, MP3টা আমি পাই, এবং MP3তে একটা সাউন্ড শুধু ছিল। তো এটা মানে একটা ঘষা একটা আওয়াজ, কোনো কিছুতে ঘষলে যেমন একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ, জাস্ট ওই টাইমটা যখনই আমি বলছি চল ধরি তখনই একটা আওয়াজ। এবং আমি এটা পরে অনেক রিসার্চ যারা করে, ভূত নিয়ে যারা রিসার্চ করে, এদেরকে দেখাইছি। সো তারা জাস্ট 4-5 জনকে আমি দেখাইছি, তারা জাস্ট একটা কথাই বলছে যে যেই কথাটা আসছে এটাকে যদি তুমি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে নাও তাহলে এতটুকুই আসে, এখান থেকে বেরিয়ে যা। ওকে, আসলে এরপর থেকে আমি কিছুটা ভয় পেতে শুরু করি। এরপর থেকে আমি আর কখনো ওরকম এক্সপিরিয়েন্সও যাইনি, আর আমার ফ্রেন্ড ওরা আর কখনো যাওয়া হয়নি। তো এই ছিল স্টোরি, আসলে ডিফারেন্ট একটা স্টোরি ছিল, এবং স্টোরির লাস্টে খুব টুইস্ট ছিল, এবং আমার মনে হয় যারা শুনেছেন তারা ভীষণ রকমের একটা নতুন অভিজ্ঞতাও পেলেন। সো যারা এই ধরনের এক্সপেরিয়েন্স করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক সময় শোনা দরকার, এবং ঘটনাগুলো শুনলে তার সাহসটাও বাড়বে যে এরকম ইনসিডেন্ট কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। শুনছো তুমি ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, এবং এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 1টা 94.4 আর যে উদয়ের সাথে ঘটে। আর ভূত স্টুডিও অনুষ্ঠানটির নাম। সো কেমন লাগলো এই অনুষ্ঠানটা শুনতে সেটা ঝটপট করে জানিয়ে দাও, যে FM স্পেস নিজের নাম, তারপর নিজের কথাগুলো শুনিয়ে পাঠিয়ে দাও 26969 নম্বরে। আমরা মিনিট 5 সময় আছে, ছোট্ট একটা স্টোরি শুনবো আমরা। বন্ধুর নাম হচ্ছে নাইম, তার কাছে চলে যাব, ঝটপট স্টোরিটা শুনে তারপর আপনাদের পাঠানো SMS এবং আরজি উদয় ফ্যান ক্লাবে যারা যুক্ত হয়েছেন তাদের কমেন্টস গুলো আমি পড়বো। সো করতে থাকুন কমেন্টস, আমরা ততক্ষণ স্টোরিটা শুনে নিই আগে। ধন্যবাদ ভাইয়া। আমি এখন যে গল্পটা মানে ঘটনাটা বলতে যাচ্ছি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মানে ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এখন ওই স্টুডেন্টের বাবা শুনছে, মা শুনছে। তো আমি আন্টি এবং আঙ্কেলকে একটা কথাই বলতে চাই, আন্টি আঙ্কেল আপনারা অহনার জন্য মানে দোয়া করবেন, ও যেন পরপারে ভালো থাকে, সে যেন সুখী থাকে। আমি শুধু একটা কথাই বলবো। তারপর আমি আমার ঘটনাতে ফিরে আসি। ওর নাম ছিল অহনা, ও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো 2014 সালের দিকে। আমি এটা শুনছি আন্টির থেকে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ছিল। তো টেস্ট পরীক্ষা ওর চলতেছিল, চলাকালীন অবস্থায় মানে টেস্ট পরীক্ষা চলাকালীন অবস্থায় কিন্তু সাধারণত স্টুডেন্টরা রাত জেগে অনেক পড়াশোনা করে। তো ও ওর রুমে মানে অনেক রাত জেগে পড়াশোনা করতো। তো পড়াশোনা মানে চলাকালীন সময়ে একদিন হঠাৎ করে ও জানলা দিয়ে বাইরে তাকাইছে, মানে ওর জানলাটা খোলা ছিল, বাইরে তাকায় দেখে যে অদ্ভুত একটা মানে একটা চেহারা, যেটা দেখে ও চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আন্টি আঙ্কেল, কাউসার আঙ্কেল এবং আন্টি ওনারা চিৎকার শুনে আসছে ওর রুমে, আয়েশা দেখে যে ও পড়ে আছে। তারপরে সকালবেলা ওর ডাক্তার হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার ওর কোনো রোগ খুঁজে পাচ্ছে না, ওর কি হচ্ছে যে এরকম মানে কিছু বুঝতে পারতেছে না। তারপর ওকে আবার বাসায় পাঠিয়ে দিছে, বলছে যে ওকে বেড রেস্টে ইয়ে করেন। তারপরে বাসায় আনার পর আবার তারপরে ওকে আর একা রাখে নাই, ওই আন্টি আঙ্কেলের সাথে থাকতো। তো তারপরে 2-1 দিন পর একদিন ও হঠাৎ করে ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পর মেবি ওয়াশরুমে ও কিছু একটা দেখতে পাইছে, ওয়াশরুমে আবার চিৎকার করে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আন্টি আঙ্কেল আবার ওকে রুমে নিয়ে আসছে, আনার পর আর জ্ঞান ফিরে নেয় ওর। সকাল হয়েছে, ওর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর ওর শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে, একদম টেম্পারেচার 104-এর মতো। তারপর এই জ্বর 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ভালো হচ্ছে না। ওকে স্কয়ার হসপিটালে ভর্তি করার পর আইসিইউতে প্রায় 3 মাসের মতো আইসিইউতে ছিল। আইসিইউতে থাকার পর ও মারা গেছে রিসেন্টলি, মানে অল্প কিছুদিন হলো মারা গেছে। ওই ইয়ার থেকেই ওর জ্বর ছিল। এরপরে আর মানে ও শুকায় এরকম কঙ্কালের মতো হয়ে গেছে, ওই জ্বর থেকে কঙ্কালের মতো হয়ে গেছে। এই 2018 সালের জুন মাসের দিকে ও মারা গেছে। ভেরি শকিং। এবং আমরা চাই এই সন্তানহারা বাবা মা যারা রয়েছে, বাবা মা, তাদের যেন এই শোকটাকে আসলে